ঠিক আছে, তাহলে টপিক শুরু করছি কি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, ইন ডিটেলসে পুরো দেখবো, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট করবো। ঠিক আছে, কি করতে হবে প্রথমে আমরা তার আর্লিয়ার লাইফটাকে একটু দেখবো। ঠিক আছে, দেখি আর্লিয়ার লাইফ কি, যেমন জন্ম কোথায় হয়েছিল, কোথায় হয়েছিল, কোথায় দেখ উড়িষ্যা ডিভিশন, উড়িষ্যা ডিভিশনের কটক। আর প্রভিন্স কি, প্রভিন্স হচ্ছে কি বেঙ্গল প্রভিন্স। এই সময়ের যদি কথা বলি, মানে কবে, ধর এই 1897, সেই সময় ব্রিটিশ রাজ চলছে। সেই সময় সমগ্র ভারতে টোটাল 8টা প্রভিন্সের ভাগ ছিল। ঠিক আছে, টোটাল 8টা প্রভিন্স ছিল। ঠিক আছে, তো তার মধ্যে হচ্ছে কি একটা কি এই বেঙ্গল প্রভিন্স। আর এই বেঙ্গল প্রভিন্সের অধীনস্থ উড়িষ্যা ডিভিশন। এখনকার কথা ভাবলে হবে না, কিন্তু এখন বেঙ্গল আলাদা, উড়িষ্যা আলাদা। সেই সময় যে বেঙ্গল প্রভিন্স ছিল, সেই বেঙ্গল প্রভিন্সের মধ্যেই ছিল উড়িষ্যা ডিভিশন। ঠিক আছে, এবং এই উড়িষ্যা ডিভিশনের কোথায়, কটক। উড়িষ্যাতে কটক আমরা জানি, সেই কটকেই জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু। তবে 23শে জানুয়ারি 1897, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ডেটটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 1897। আচ্ছা, এই 1897 এর আরেকটা বিশিষ্ট ঘটনা আছে, যেটা বহুবার পরীক্ষায় দিয়েছে। 1897 এ কি হয়েছিল, রামকৃষ্ণ মিশন, তাই রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়েছিল, তাই তো? কে করেছিল? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রিলেটেড একটা ঘটনা হচ্ছে গিয়ে 1893 শিকাগো সম্মেলন। ঠিক আছে, শিকাগো সম্মেলন। আর এই যে 23শে জানুয়ারি দিনটাকে কি দিবস বলা হয়? কি দিবস বলা হয়? পরিক্রম দিবস, পরাক্রম দিবস, তাই না? পরাক্রম দিবস। পরাক্রম দিবস। বাবার নাম যদি দেখি হচ্ছে গিয়ে জানকীনাথ বোস, প্রভাবতী দত্ত বোস। ঠিক আছে, মায়ের নাম। তাহলে এখান থেকে আমাদের মেনলি ইম্পর্টেন্ট কি, 1897 23শে জানুয়ারিকে কি দিবস বলা হয়? পরাক্রম দিবস, এইগুলো। ঠিক আছে, আর বেঙ্গল প্রভিন্স আমরা দেখলাম উড়িষ্যা ডিভিশন। এরপরে আমরা দেখছি তার এডুকেশন আর আর্লিয়ার লাইফ সম্পর্কে। প্রথম কথা তো আমরা একটু সবাই জানি যে সুভাষচন্দ্র বোস যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি সেই ইনফ্লুয়েন্স বাই স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বই টই পড়েছে, ঠিক আছে, এবং তার প্রতি খুব বেশ ইনফ্লুয়েন্স ছিল স্বামী বিবেকানন্দের। এরপরে তার মধ্যে জাতীয়তা বোধ, ঠিক আছে, এই স্বামী বিবেকানন্দের বইতেও আমরা দেখেছি। এই পড়ে তার মধ্যে একটা, এবার সেই সময়কার তো পরিস্থিতি দেশে এরকম চলছে, তাই না? স্বাধীনতা আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলনগুলো চলছে, তো তার মধ্যে স্বাভাবিকভাবে একটা স্বাধীনতা বোধ, চেতনা বোধ, এই জিনিসটা দেখা যায়। এইটা কবে বেশি বিশেষ করে দেখা যায়? যখন কিনা আমরা একটা তার কলেজের ঘটনা জানি, যে কলেজে পড়াশোনার সময় একজন প্রফেসর যে ভারতীয় সংস্কৃতি নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল। ঠিক আছে, এবার ইতিমধ্যে তো সে যে স্বামী বিবেকানন্দকে পড়েছে, সে জানবে যে ভারতীয় সংস্কৃতিটা কি জিনিস। কেননা 1893 কথা বললাম, শিকাগো সম্মেলন। সেই শিকাগো সম্মেলনে স্বামী বিবেকানন্দের যে বক্তৃতা, সেখানে সে কি করেছিল, এই যে ভারতীয় আমাদের সংস্কৃতি এবং সায়েন্স, এই দুটোকে কিন্তু সে এক করে বলেছিল। ঠিক আছে,
যে সায়েন্স আর ভারতীয় সংস্কৃতি এই দুটোর মধ্যে কিন্তু হচ্ছে কি বিশাল কানেকশন রয়েছে, ঠিক আছে। তা এই ভারতীয় যা সংস্কৃতি এগুলো রয়েছে এগুলো জাস্ট এমনি, ঠিক আছে না, কুসংস্কার। তো যাই হোক, তো স্বামী বিবেকানন্দ এবার কি হয়েছে, একবার কলেজে এরকম একজন প্রফেসর ছিলেন, প্রফেসর হচ্ছে গিয়ে ওয়াটেন, ঠিক আছে, প্রফেসরের নাম প্রফেসর ওয়াটেন। তো উনি এই পড়াশোনার সময়, পড়াবার সময় তখন এরকম বলছিল যে তোমাদের এই ভারতীয়দের যত সব এরকম কুপ্রথা, ভগবান, কালী কালী এসব নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল। তো তখন প্রচন্ডভাবে সুভাষচন্দ্র বসু কিন্তু রেগে যায়, এবং সুভাষচন্দ্র বসু তখন রেগে ওই প্রফেসরকেই কিন্তু হচ্ছে গিয়ে মানে সে জুতো খুলে পিটিয়েছে এরকম ব্যাপার, এবং তার জন্য সেই কলেজ থেকে রাস্ট্রিগেট হয়ে গেছিল। এরপর পরবর্তীতে সে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়, স্কটিশ চার্চ কলেজ থেকে সে বিএ ডিগ্রি করে ইন ফিলোসফিতে, ঠিক আছে, কবে 1918, ঠিক আছে, 1918-তে বিএ ডিগ্রি পায় ফিলোসফি স্কটিশ চার্চ কলেজ থেকে। এখানে সে কিন্তু হচ্ছে কি সেকেন্ড হয়েছে, সেকেন্ড হয়েছে। এবার এই যে নেতাজি এরা কিন্তু মানে খুব মানে অভিজাত বংশের ছেলে ছিল, ঠিক আছে, বেশ অভিজাত বংশের ছেলে। এবার সেই সময় যারাই একটু স্ট্যান্ডার্ড ছিল, প্রথম কথা তো হয় ব্যারিস্টারি করতে হবে, অথবা ভালো যদি চাকরি করতে হয় তাহলে সব থেকে ভালো চাকরি কি আছে, আইসিএস, ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তাহলে ওর বাবারও খুব ইচ্ছা ছিল যে ছেলে আইসিএস পড়বে, এরকম। এবার সেই সময় কি ছিল, যেমন আমরা আগেও দেখেছি, যেই জিনিসটা হয়তো এখন অতটা এরকম নেই, আগে কিন্তু হয়তো বাবা কিছু একটা কিছু বলেছে, তার বিরুদ্ধে যে ছেলে কোনো কথা বলবে এটা কিন্তু সাহস তখন ছিল না, ঠিক আছে। এখন তো আমরা মুখে মুখে তর্ক করছি বা অনেক কিছু, সেই সময় কিন্তু এই সাহস কিন্তু ছিল না, ঠিক আছে। তো বাবা বলেছে, বাবার ইচ্ছা অনুযায়ী কিন্তু সেও ঠিক করেছে যে ঠিক আছে সে আইসিএস হচ্ছে গিয়ে পরীক্ষা দেবে। এবার আইসিএস পড়ার জন্য সেই সময় একটা ব্যাপার ছিল যে দেখবি আমাদের এখানে, যেমন ধর আমি যদি 10 বছর আগে ইউপিএসসির কথা বলি, ইউপিএসসির কথাটা বললেই মাথায় আসবে কি দিল্লি, মুখার্জিনগর, ঠিক আছে। কেননা এই সময় ছিল কি যে এরকম সারা ভারতে অন্য জায়গায় কোথাও এরকম ইনস্টিটিউট ছিল না সেরকম, যে ওখানে যদি ইউপিএসসি কোয়ালিফাই করতে হয় তাহলে অবশ্যই দিল্লি যেতে হবে, দিল্লির মুখার্জিনগরে যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে থেকে পড়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো সেরকমই এই যখন হচ্ছে গিয়ে আইসিএস, এই আইসিএস এ পড়ার জন্য একটা জিনিস বাধ্যতামূলক ছিল যে তোমাকে অবশ্যই ইংল্যান্ডে পড়াশোনা করতে হবে, ইংল্যান্ডের কোনো কলেজ থেকে তোমাকে একটা ডিগ্রি তোমাকে নিতেই হবে, তোমাকে কিছুদিন ওখানে ইংল্যান্ডের যে কোনো একটা কলেজে তোমাকে পড়াশোনা করতেই হবে। তো এই যে 1919-এ সে গেল কোথায়, ইংল্যান্ডে চলে গেল, কিসের জন্য, টার্গেট ছিল কি আইসিএস এর জন্য। এবার ওখানে গিয়ে প্রথমে সে হচ্ছে গিয়ে কলেজে ভর্তি হয়ে গেল, ঠিক আছে, কেমব্রিজ কলেজেরই আন্ডারে, ঠিক আছে, ফিটজ উইলিয়াম কলেজ কেমব্রিজের আন্ডারে, সেখানে ভর্তি হয়ে গেল। এবং সেখানে তার কোর্স হচ্ছে গিয়ে কমপ্লিট হলো কবে, নভেম্বরে, 1919-এর নভেম্বরে তার কোর্স কমপ্লিট হয়েছে। 1920-তে হচ্ছে গিয়ে সে 4th র্যাঙ্ক করেছে কিসে, আইসিএস এক্সামে, মানে নভেম্বরে তার হচ্ছে গিয়ে কমপ্লিট হয়েছে কোর্স, এবং সেই সময় থেকে পড়াশোনা করেছে মাত্র 3.5 মাসের মধ্যেই। পরীক্ষা ছিল 3.5 মাস পরেই, 3.5 মাস, হ্যাঁ 4 মাসও পুরো না, 3.5 মাসের পড়াশোনা এই করেই হচ্ছে গিয়ে সে পরীক্ষা দিয়েছে, এবং পরীক্ষা দিয়ে সেখানে হচ্ছে গিয়ে 4th র্যাঙ্ক করেছে, ঠিক আছে, কতটা ভালো স্টুডেন্ট বোঝাই যাচ্ছে। তা এইটা যে পিতৃ আদেশ যেরকম ছিল সেটা তো পালন করেছে, বাবার ইচ্ছে ছিল আইসিএস হওয়ার, আইসিএস সেটাতে সফল হয়েছে। কিন্তু সে পাশাপাশি ওই যে বললাম যে তার মধ্যে একটা দেশাত্মবোধ এই জিনিসটা জন্মেছে, তো সে একটা টার্গেট ছিল যে না আমি দেশের সেবা, দেশের কাজে আমি নিয়োজিত করবো নিজেকে। এবার ও তখন কিন্তু আবার এখান থেকে রিজাইন দিল 1921-এ, রিজাইন দিয়ে বাবাকে সেই সময় বললো যে বাবা তুমি যেটা বলেছিলে আমি সেটা করে দেখিয়েছি, কিন্তু আমি চাকরিটা করবো না, কারণ একটা জিনিস বোঝা গেল যে এদের আন্ডারে থেকে, এদের আমি আন্ডারে চাকরি করে আমি দেশের জন্য কিছু করতে পারবো না, তাই তো হয় যে কোনো একটা রাস্তা আমাকে চুজ করতে হবে। তখন সে 1921-এ সে রিজাইন করে সে আবার ইন্ডিয়াতে ফিরে যায়, বোঝা গেল। তো এই সময় যেহেতু আইসিএস পাস করেছে, সেই সময় আইসিএস এ পাস করা একটা বিশাল বড় ব্যাপার, তাই না। তো
তার বাবা তখন একটা সোনার ঘড়ি গিফট করেছিল তাকে। আচ্ছা, এরপরে কি? এরপরে দেখছি যে ভারতে ফেরার পর, ভারতে ফেরার পরে তার কর্মসূচি কি ছিল। প্রথম সে ভারতে ফিরেই একটা নিউজ পেপারে লেখালেখি শুরু করলো। নিউজ পেপার নাম কি? স্বরাজ। ঠিক আছে, স্বরাজের ফাউন্ডার কি এটা দেবে। ঠিক আছে, স্বরাজ নিউজ পেপারের ফাউন্ডার কে এটা দেবে? নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই স্বরাজ নিউজ পেপারটা এসে লেখালেখি শুরু করলো, কংগ্রেসের পার্টিতে যোগদান করলো, এবং সেই সময় তার মেন্টর কে ছিল? মেন্টর ছিল চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখানে আমরা একটু দেখছি, এখানে আবসা দেখাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু এটা হচ্ছে কি, কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে। ঠিক আছে, অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিল চিত্তরঞ্জন দাস। এছাড়া 1923-এ কি স্থাপন করেছিল? স্বরাজ পার্টি, স্বরাজ পার্টি, স্বরাজ দল, তাই না? চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু মিলে স্বরাজ দল তৈরি করেছিল। স্বরাজ, এটা ইম্পর্টেন্ট। 1923 পরিকল্পনা করেছিল 1922-এ করেছিল, এবং 1923-এর 1 জানুয়ারি স্বরাজ দল গঠন করে। ঠিক আছে, এই চিত্তরঞ্জন দাসী কিন্তু একজন তো পেশায় উকিল ছিল। এই চিত্তরঞ্জন দাসী কিন্তু তোর আমাদের হচ্ছে অরবিন্দ ঘোষের কেস সেই কিন্তু লড়েছিল। সেই কিন্তু এই চিত্তরঞ্জন দাসের কথাতেই কিন্তু অরবিন্দ ঘোষের কিন্তু ফাঁসি হয়, না হলে যেই কেসে ছিল সেই কেসে একদম কনফার্ম অরবিন্দ ঘোষের ফাঁসি ছিল, একদম কনফার্ম। ঠিক আছে, শুধু ওই লাস্ট যে বক্তৃতা থাকে সেটা এত সুন্দর বক্তৃতা দিয়েছিল যার জন্য অরবিন্দ ঘোষের কিন্তু কাছে হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, এরপরে যেহেতু কংগ্রেসে যোগদান করেছে, তাহলে দেখতে পাচ্ছি যে বেঙ্গল প্রভিন্স কংগ্রেস কমিটি, এটা দেশে হচ্ছে গিয়ে কি, এটাতে হচ্ছে গিয়ে চার্জ নেন। ঠিক আছে, পাবলিসিটির জন্য। মেন্টর চিত্তরঞ্জন দাস 1923-এ ইলেক্টেড হয় কি, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, তখন তো একদম ইয়াং। ঠিক আছে, তাই যুব কংগ্রেসের সে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়। আর হচ্ছে গিয়ে সেক্রেটারি কিসের ছিল? যে বেঙ্গল স্টেট কংগ্রেস, বেঙ্গল স্টেট কংগ্রেসের হচ্ছে গিয়ে সে সেক্রেটারি নিযুক্ত হয়। ঠিক আছে, এই যে বিভিন্ন হচ্ছে গিয়ে প্রভিন্স গুলো রয়েছে, বেঙ্গল প্রভিন্স, এইসব প্রভিন্স গুলো রয়েছে, তাই এই বেঙ্গলের এখানকার পুরো দায়িত্বে ছিল, সেক্রেটারি পদে ছিল কে? সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, পরবর্তীতে এখানে ধর মানে যখনই এখানে কংগ্রেসের কোন হচ্ছে গিয়ে ধর মিটিং হচ্ছে, বার্ষিক অধিবেশন হচ্ছে, সেই সময় সবাই যারা হচ্ছে গিয়ে এখানে আসছে, সেই সমস্ত টোটাল জিনিসটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিন্তু করেছে সুভাষচন্দ্র বোস, টোটাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু। এবার সেই সময় একটা ঘটনা হয়েছিল যে আগাগোড়াই অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বসুর আগাগোড়াই এই পুলিশ আর্মি এসবের প্রতি একটু ন্যাক, এইসবের একটু ইচ্ছা ছিল। তাই সূত্র বাসনা বশতই সে তো আইসিএস এর চাকরি করলো না, এবং পরবর্তীতে যখন কংগ্রেসে যোগদান করেছে, এই বাংলাতে যখন তোর কংগ্রেসের মিটিং মিছিল গুলো হলো, তো সেই সময় সব প্রমুখ নেতারা বাংলাতে এসেছিল, গান্ধীজি থেকে শুরু করে সবাই তখন বাংলাতে এসেছিল। এবং সেই সময় কি করেছিল, ও একটা গ্রুপ তৈরি করেছিল, ওই কংগ্রেসের আন্ডারে একটা গ্রুপ তৈরি করেছে, যাদের জন্য একটা ইউনিফর্মও তৈরি করেছে, পুলিশের মতো ইউনিফর্ম তৈরি করেছে। এবার সবাই যখন হচ্ছে গিয়ে এন্ট্রি নিচ্ছে, তারা সবাই কি করছে, সেলুট করছে আর জয় হিন্দ। ঠিক আছে, এবার এইটা দেখে কিন্তু গান্ধীজি তখন একটু রেগে গিয়েছিল। ঠিক আছে, গান্ধীজি তখন বলেছিল এই হনুমানের দল কিসের জন্য আবার। ঠিক আছে, কেননা তার তো মেন ছিল যে অহিংসা। ঠিক আছে, যে পুলিশ বা এইসব ব্যাপার মানেই হচ্ছে এই যে সেনাবাহিনী একটা মেন্টালিটি, এটা ঠিক আছে, এটার মানেই একটা হিংসা ব্যাপার চলে আসছে। তো গান্ধীজি এটা প্রথম থেকেই বিরোধিতা করেছে, কিন্তু সুভাষচন্দ্র কিন্তু প্রথম থেকেই এটার প্রতি একটা ছিল, আর প্রথম থেকেই একটা মাইন্ড সেট ছিল যে আমাদের লড়াই করতে গেলে
সোজা কথা যে হচ্ছে কি আমারও সৈন্যবাহিনী, ঠিক আছে, যা হবে একদম অন দ্য স্পট, সামনাসামনি হবে, ঠিক আছে। তা যাই হোক, এরপরে এই যে আমরা বললাম যে চিত্তরঞ্জন দাস, এই চিত্তরঞ্জন দাসেরই একটা পত্রিকা ছিল যেটা হচ্ছে গিয়ে কি ফরওয়ার্ড, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন দেবে যে ফরওয়ার্ড এই নিউজ পেপারটার ফাউন্ডার কে, চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, এটার ফাউন্ডার কে চিত্তরঞ্জন দাস, ফাউন্ডার। এখানে সে হচ্ছে গিয়ে এডিটর হিসাবে কাজ করে সুভাষচন্দ্র বোস। এবং 1924, এই 1924-এ দেখতে পাচ্ছি 1924-এ কি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের সে সিইও হয়, ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনে সে সিইও নিযুক্ত হয়। এবং সেই সময় মেয়র কে ছিল, প্রথম মেয়র কে ছিল, প্রথম মেয়র কে ছিল চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। সিএমসি ফার্স্ট, ফার্স্ট মেয়র কে ছিল, সিআর দাস, চিত্তরঞ্জন দাস ছিল সিএমসি ফার্স্ট মেয়র। এবং সেই সময় সিইও কে ছিল, সিইও ছিল কে, সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। এবং পরবর্তীতে কিন্তু এই সুভাষচন্দ্র বসুই ইলেক্টেড হয়েছিল মেয়র পদে, ঠিক আছে, কলকাতার মেয়র পদে কিন্তু নিযুক্ত হয়েছিল, ঠিক আছে। এরপর 1925-এর একটা ঘটনা, 1925-এ কি সে অ্যারেস্ট হয়েছিল এবং সেন্ট হচ্ছে গিয়ে মান্দালয় জেল। মান্দালয় জেলটা কোথায়, কোথায়, সেই সময়কার বার্মা, ঠিক আছে, বার্মাতে খুবই হচ্ছে গিয়ে কুখ্যাত জেল ছিল, খুবই কুখ্যাত জেল, এই বার্মাতে ছিল হচ্ছে গিয়ে মান্দালয় জেল। অ্যারেস্ট হয়েছিল 1925-এ সে অ্যারেস্ট হয়। এবার সেই সময় অ্যারেস্ট হয়েছিল কি, যে আমরা পড়েছি গান্ধীজির সময় পড়েছি যে বিশ্বযুদ্ধ শেষের পরে একটা অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল, রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। এবং এই একটা হচ্ছে গিয়ে বিশ্বযুদ্ধের সময় তো ওই ডিফেন্স অ্যাক্ট একটা চালু ছিল এবং সেইটাকেই পরবর্তীতে রাওলাট অ্যাক্ট নাম দিয়ে। এবার সেই অ্যাক্টের অধীনে কিছু নিয়ম ছিল, যেমন কি যে কাউকে ডাউটফুল মনে হলেই তাকে কোনো ট্রায়াল ছাড়াই তাকে অ্যারেস্ট করতে পারে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু তখন কোনো ট্রায়াল ছাড়াই কিন্তু সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করেছিল, ঠিক আছে। সন্দেহ মনে হয়েছে যে না, একজনকে তো দেখে বোঝা যাচ্ছে এর পপুলারিটি বাড়ছে, ব্রিটিশরা বুঝতে পেরেছে যে পরবর্তীতে হচ্ছে গিয়ে আমার ক্ষতি করতে পারে, তো ওকে হচ্ছে গিয়ে তখনই অ্যারেস্ট করে কোথায় পাঠাচ্ছে, মান্দালয়ে। এখানে তো জেল থাকা সত্ত্বেও মান্দালয়ে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে জেলে রাখবে, কেন মান্দালয়ে পাঠাচ্ছে, হ্যাঁ টর্চার তো অবশ্যই। আর এই জায়গা, এই জেলের কন্ডিশন খুব খারাপ, মানে এই জেলে গেলে কোনো না কোনো প্রবলেম হবেই, তার ম্যালেরিয়া থেকে শুরু করে কোনো না কোনো তার প্রবলেম হবে। হ্যাঁ, রিহার্সাল যাবে তো, রিহার্সাল তো 9-এই তো যাচ্ছে। আচ্ছা, কালকে হচ্ছে গিয়ে 90 হবে। हाँ कैसे, हाँ नाइट में जा रहे हैं तो, हाँ ठीक ठीक। আচ্ছা কি বলছিলাম, হ্যাঁ মান্দালয় জেল, এটা কি বার্মা। এবার এখানে সব থেকে যেটা অবস্থা, খাবার দাবার থেকে শুরু করে খুব খারাপ অবস্থা ছিল। তা এখানে গেলে কারো হয় টিবি হবে বা হচ্ছে গিয়ে ম্যালেরিয়া হবে, কিছু না কিছু হবে। আর এখানে যাওয়ার পরে কিন্তু হচ্ছে গিয়ে কি সুভাষচন্দ্র বসুর টিবি হয়েছিল, ঠিক আছে।
এই টিভিটার কথা মাথায় রাখবে, এই টিভিটা হচ্ছে পরবর্তীতেও লাগবে। তো এখানে মন্ত্রণালয়তে গেল এবং তাকে ছাড়া হয়েছিল কি 1987 হচ্ছে গিয়ে আবার ছাড়া হলো। এই সময় হচ্ছে গিয়ে জেল থেকে বেরোবার সময় কি হলো, সে আবার জেনারেল সেক্রেটারি হলো কংগ্রেস পার্টি, ঠিক আছে, জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত হলো সমগ্র কংগ্রেস পার্টি। এরপরে আবার 1930 এর মধ্যে আরেকটা ঘটনা, এই যে 1925 তো যেমন অ্যারেস্ট হয়েছে, পাশাপাশি আরেকটা ঘটনা কি, এই সময় কিন্তু তার যে মেন্টর সিআর দাস, এই সিআর দাস কিন্তু হচ্ছে কি এই সময় মারা যায়, এই 1925। তো 1925 এক তো হচ্ছে গিয়ে জেলে পাঠানো হয়, তারপরে সিআর দাস হচ্ছে গিয়ে মারা যায়। তো সুভাষচন্দ্র বোস বেশ কিন্তু হচ্ছে গিয়ে ভেঙে পড়েছিল। আর ওই মন্দালয় জেলে হচ্ছে গিয়ে এত টর্চার এবং খাওয়া দাওয়ার অসুবিধা, এইসব সবকিছু একদম খুব খারাপ পরিবেশ ওখানে। এবং সেখানে কি তার টিভি দেখা যায়, এবং বহুদিন কিন্তু সুভাষচন্দ্র বসু এই টিভিতে ভুগেছিল, বহুদিন, দীর্ঘ বহু বছর, একদম সারা লাইফই টিভি তার কিন্তু ছিল, ঠিক আছে। এবার যাই হোক, 27 ছাড়ার পরে 1930 আবার হচ্ছে গিয়ে অ্যারেস্ট হচ্ছে। আবার অ্যারেস্ট হচ্ছে কিসের জন্য? সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, ঠিক আছে, মানে কি সিভিল ডিসোবিডিয়েন্ট, অসহযোগ আন্দোলন আমরা পড়েছি, গান্ধীজির সময় পড়েছিলাম অসহযোগ আন্দোলন। এই সময় কিন্তু আবার সে অ্যারেস্ট হয়েছিল এবং পরবর্তীতে 1931 আমরা জানি সেই সময় হচ্ছে গিয়ে আরউইন অ্যাক্ট সাইন হয়েছিল গান্ধীজির সাথে। সেই সময় হচ্ছে গিয়ে কিন্তু সেই সময় গান্ধীজি কি বলেছিল যে যারা এরকম রাজনৈতিক কোনো কারণে হচ্ছে গিয়ে বন্দী রয়েছে তাদেরকে ছাড়তে হবে। অ্যাকচুয়ালি গান্ধীজি বলেছিল যারা জেলবন্দি আছে তাদেরকে ছাড়তে হবে। এবার সেটাই আরউইন ঘুরিয়ে কি করেছিল, বলছিল হ্যাঁ ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি যারা রাজনৈতিক ভাবে বন্দী আছে, রাজনৈতিক কোনো কারণে যারা বন্দী আছে। সেই সময় অ্যারেস্ট হয়েছিল ভগৎ সিং, অ্যারেস্ট হয়েছে, কিন্তু ভগৎ সিং এর উপরে অনেক মোকদ্দমা চলছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু ভগৎ সিং কে কিন্তু ছাড়ে, ঠিক আছে, ক্রিমিনাল অফেন্স রয়েছে ভগৎ সিং এর বিরুদ্ধে। তো ভগৎ সিং কে সেই সময় আরউইন ফ্যাক্টরি কিন্তু ছাড়ে। তাই 1931 তখন আবার হচ্ছে রিলিজ করা হয়। এরপর যদি দেখি, এরপর এখানে ইয়ারটা কেটে গেছে, এটা হবে 1931, ঠিক আছে। এই 1931 সে আবার ইউরোপে গিয়েছিল। ওই যে বললাম জেল থেকে ছাড়া পেয়েছে, ছাড়া পাওয়ার পরে কি তার তো টিভি হয়েছে, তো তাদের তো ফ্যামিলি কন্ডিশন তো ভালো, তো তখন ফ্যামিলি থেকে যেহেতু টিভি হয়েছে তাই ফ্যামিলি থেকে ওকে হচ্ছে কি আবার ইউরোপে পাঠানো হয়েছে ফর ট্রিটমেন্টের জন্য। তখন ওকে আবার ইউরোপে পাঠানো হয়েছে, ঠিক আছে, 1931 ইউরোপ পাঠানো হয়েছে টিভি ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। এবং এই সময় গিয়ে সে কিন্তু আগাগোড়াই না এই সুভাষচন্দ্র এ কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে গিয়ে তোর মার্ক্সবাদী, ঠিক আছে, এই সবের প্রতি কিন্তু বেশ একটা ওর ছিল, ঠিক আছে, আগ্রহ ছিল কিন্তু এরপর। তো এই সময় ইউরোপে গিয়ে ও বিভিন্ন কনফারেন্সে যেত। সেই সময় কি ইউরোপে যেমন হচ্ছে গিয়ে মুসোলিনি রয়েছে, ঠিক আছে, তার এই মুসোলিনির বিভিন্ন হচ্ছে গিয়ে কনফারেন্স এইগুলোতে হচ্ছে গিয়ে অংশগ্রহণ করতো, ঠিক আছে। তো ওইসব প্রদেশে বেশ উদ্বুদ্ধ হয়েছে সেই সময়টা। পাশাপাশি তার টিভির হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট চলছে। এবং সেই সময় সে ইউরোপে থাকাকালীন একটা বই প্রকাশ করে। বইটার নাম কি নাম? সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, তাই না? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। The Indian struggle, yeah? 1920 থেকে শুরু করে 1936 পর্যন্ত ভারতের ইতিহাস এই ইন্ডিয়ান স্ট্রাগল থেকে জানা যায়। এর মধ্যে হচ্ছে কি লেখা রয়েছে,
1936-এ প্রকাশ করা হয় লন্ডনে, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে ব্যান করে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে সে 1930-এ যখন অ্যারেস্ট হয়, 1930-এ যখন সে আবার অ্যারেস্ট হলো, এই 1930-এ কিন্তু সে আবার জেলে থাকাকালীন সে কলকাতার মেয়র পদের জন্য ফর্ম ফিল আপ করে এবং দ্বিতীয়বারের জন্য কিন্তু আবার সে মেয়র পদে নিযুক্ত হয়। ঠিক আছে? জেলে থাকাকালীন কিন্তু সে করে। আচ্ছা, তাহলে বললাম যে 1931 ইউরোপ, এবং ইন্ডিয়ান স্ট্রাগল, তাই তো? ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের কথা বললাম, যেটাতে 1920 থেকে 1936 পর্যন্ত সব ইতিহাস, ভারতীয় ইতিহাস সেখানে ছিল লেখা আছে, কিন্তু ওখান থেকে পাবলিকের সময় ব্রিটিশ গভর্নমেন্ট বইটাকে ব্যান করে দেয়। ঠিক আছে? এবং এই সময় কিন্তু তার সাথে পরিচয় হয় কার? এমিলি। ঠিক আছে? সেই সময় তার ওই ইন্ডিয়ান স্ট্রাগল বইটা লেখার জন্য, টাইপের জন্য একজন টাইপিস্টের দরকার ছিল, তখন সে অ্যাড দিয়েছিল এবং সেখানেই তার সাথে পরিচয় হয় কার? এমিলি। ঠিক আছে? 1934 হচ্ছে গিয়ে দেখা হয়, তাদের বিয়ে হয়েছিল 1937, আর তাদের যে হচ্ছে গিয়ে মেয়ে, কি নাম? অনিতা বোস। 1942-তে তাদের কন্যা হয় অনিতা বোস। ঠিক আছে? এই যে 1934-এ যে সময় দেখা হয়েছে সেই সময় ওখানে রয়েছে। ঠিক আছে? এরপরে মাঝখানে কিন্তু ভারতে এসেছিল। ঠিক আছে? 37-এ সে হচ্ছে গিয়ে আবার চলে আসে, ভারতে চলে আসে 37-এ। এবার এর পরে হয়তো না 47, 37 এগুলো হচ্ছে গিয়ে পরে আসবে, সেই সময় কোথায় গিয়েছিল সেখানে হচ্ছে গিয়ে তাদের মিট হয়েছে, দেখা হচ্ছে এইগুলো। এবং 37 হচ্ছে গিয়ে বিয়ে হয়েছিল বলে, এই যখন বিয়ের সময় তখন এমিলির ইচ্ছা ছিল যে বিয়ে করবে বাঙালি মতে। ঠিক আছে? তো বলেছিল যে আমি বাঙালি মতে বিয়ে করবো, এবং হচ্ছে গিয়ে সেরকম ব্রাহ্মণ কাউকে নিয়ে আসো, ব্রাহ্মণ পুরোহিত, যে হচ্ছে গিয়ে আমাদের বিয়ে দেবে। তো এরকম যখন পুরোহিত এসে মন্তব্য করছে, তখন সে ভালো করে দেখে দেখছে যে তো বাঙালি না, তো ব্রিটিশ একজনকে ধরে নিয়ে এসছে। তখন সুভাষচন্দ্র বলছে যে হচ্ছে গিয়ে তোমায় বলেছিলাম যে ব্রাহ্মণ কাউকে নিয়ে আসতে, তুমি কাকে নিয়ে এসছো? তখন হচ্ছে গিয়ে সুভাষচন্দ্র বোস বলছে যে ইউরোপিয়ান হলেও এর ভারতীয় সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট হচ্ছে গিয়ে জ্ঞান রয়েছে। এছাড়া ভারতীয় দর্শনের প্রতি এর ভক্তি আছে, শ্রদ্ধা আছে। এছাড়া এ একজন হচ্ছে গিয়ে খুব ভদ্রলোক, ভালো লোক। বলছে যে প্রত্যেক ভালো মানুষই হচ্ছে গিয়ে সে ব্রাহ্মণ, কিন্তু প্রত্যেক ব্রাহ্মণ কিন্তু ভালো মানুষ। ঠিক আছে? তো ব্রাহ্মণ হওয়ার জন্য উপাধি ছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে কি, তাকে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ঠিক? তো উপাধির বিচারে তো হয় না। যাই হোক, এরপরে যদি আমরা দেখি হরিপুরা কংগ্রেসের কথা আমরা শুনেছি। ঠিক আছে? হরিপুরাটা কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরিপুরা কোথায়? গুজরাট। ঠিক আছে? গুজরাট।
হরিপুরা কংগ্রেসে আমরা জানি সেখানে কি প্রেসিডেন্ট পদে ইলেক্ট হয়, জয়ী হয় হরিপুরা কংগ্রেসে, এবং সেখানেই এই সে কংগ্রেসের সভাপতি থাকাকালীনই ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটা হচ্ছে গিয়ে সে স্থাপন করে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি। এর আগের যদি আর একটু কথা বলি, যেমন 1928-এ আমরা জানি কি হয়েছিল, নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্টে কি বলেছিল নেহেরু রিপোর্টে ডোমিনিয়ন স্ট্যাটাস, স্থায়ত্ব শাসন, এই স্থায়ত্ব শাসনের পক্ষে ছিল। তা কংগ্রেসও একে কিন্তু হচ্ছে গিয়ে সাপোর্ট করেছিল কংগ্রেস, কিন্তু সেই সময় যুব নেতা জওহরলাল নেহেরু আর হচ্ছে গিয়ে সুভাষ চন্দ্র বোস এরা কিন্তু এটার বিরোধিতা করেছে, ঠিক আছে, বলছে যে কোনো হচ্ছে গিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস, আমরা পুরোপুরি হচ্ছে গিয়ে স্বাধীনতা, ঠিক আছে। যাই হোক, তো এখানে যখন হচ্ছে গিয়ে ন্যাশনাল প্ল্যানিং কমিটি হচ্ছে কি তৈরি করলো, ইভেন এই সময়ই সে একটা দাবি জানিয়েছিল কংগ্রেসের যে আমাদেরও একটা এরকম বাহিনী দরকার, একটা সেনাবাহিনী, সশস্ত্র সেনাবাহিনী এরকম একটা দরকার। এটা কিন্তু তখন হচ্ছে গিয়ে প্রথম দাবি করেছিল, কিন্তু গান্ধীজি তার বিপক্ষে ছিল যে না, এসবের কোনো দরকার নেই, ঠিক আছে। এরপরে জানি যে ত্রিপুরা কংগ্রেস, এই সময় তার পপুলারিটি খুব বেড়ে গেছে, 39 হয়েছে ত্রিপুরি কংগ্রেস। ত্রিপুরিটা কোথায়? কোথায়? মধ্যপ্রদেশ, ঠিক আছে, এমপি মধ্যপ্রদেশ। ত্রিপুরি কংগ্রেস মধ্যপ্রদেশ, এগুলো কিন্তু জায়গাগুলো কিন্তু দিয়েছে, ঠিক আছে, ত্রিপুরিটা কোথায় বা হরিপুরা কোথায়। তা এখানে আমরা জানি যে ত্রিপুরি কংগ্রেসে সে আবার প্রেসিডেন্ট পদে হচ্ছে গিয়ে নিযুক্ত হয়েছিল, ইলেক্টেড হয়েছিল, কিন্তু এটা এখানে একটা সমস্যা দেখা গেছে, মতবিরোধ দেখা গিয়েছিল কার কার মধ্যে? গান্ধীজি এবং সুভাষচন্দ্র বোসের মধ্যে। এবার মতবিরোধ কিন্তু তাদের মধ্যে কিন্তু মানে পার্সোনালি কোনো বিরোধিতা ছিল না। গান্ধীজির প্রতি সুভাষচন্দ্র বসুর কিন্তু আগামী প্রচন্ড রকম ভক্তি শ্রদ্ধা ছিল, এবং গান্ধীজিরও কিন্তু কাছের মানুষ ছিল সুভাষচন্দ্র বোস, কিন্তু তাদের মধ্যে কিন্তু মানে মতভেদ ছিল। আদর্শ, যে গান্ধীজির আদর্শ কি ছিল, যেমন মেইন প্রবলেমটা কোথায় হয়েছে যে এই 39 এই সময় কি ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তা এই সময় সুভাষচন্দ্র বলছে যে এইটা একদম প্রাইম টাইম, যে এই সময় আমাদের শত্রু যারা আছে সে দুর্বল রয়েছে, এবং এই সময় একে হচ্ছে কি অ্যাটাক করা হচ্ছে। এবার গান্ধীজি বলছে তখন তার যে আদর্শ, তার যে মতামত, সেটাতে সে কি বলছে যে খারাপ সময় কখনো কিন্তু শত্রুকে কখনো আঘাত করতে নেই, খারাপ সময়, ঠিক আছে, আমি লড়বো, সে খারাপ সময় পার হয়ে যাবে তখন আমরা লড়বো, কিন্তু খারাপ সময় কখনো কিন্তু এরকম লড়াটা উচিত। কিন্তু সুভাষচন্দ্র বসু বলছে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আগেও তো আমরা দেখেছি, আগেও প্রথম বিশ্বযুদ্ধের সময় তো আপনি হচ্ছে গিয়ে দেখেছেন, সেই সময় তারা কি করেছে, তাই না? বলছে যে সেটা যাই হোক, কিন্তু না, আমার মত অনুযায়ী এটা কখনো করা উচিত না। তো সেই সময় কিন্তু নেতাজি দেখলো যে এইটা একদম প্রাইম টাইম, এই টাইমটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু স্বাধীনতা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হবে না, আরো বহু বছর লেগে যাবে, ঠিক আছে। তো সেই সময় মতভেদ দেখা গেল, তখন গান্ধীজি বললো যে তুমি এক কাজ করো, তুমি তাহলে এখানে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে হবে। ও বলছে যে না, কেন আমি দাঁড়াবো, ঠিক আছে। তা বলছে যে না, তোমার আমার মত তো আলাদা, তুমি হচ্ছে গিয়ে তোমার কংগ্রেস কিন্তু এর সাথে তোমার সাথে কিন্তু চলবে। বললো ঠিক আছে। তো গান্ধীজির হচ্ছে গিয়ে কে ছিল, গান্ধীজির যে ক্যান্ডিডেট ছিল সে কে? পট্টবী সীতারামাইয়া ছিল, এবং তাদের মধ্যে তখন ভোট হয়, সেই ভোটে 203 ভোটে জয়ী হয় সুভাষচন্দ্র বোস। 203 ভোটে সুভাষচন্দ্র বোস, 203 ভোট কিন্তু তখন অনেক,
সবাই তো ভোট দিতে পারতো না, 203 ভোট মানে তখন অনেক, 203 ভোটে জয় হয়েছে সুভাষচন্দ্র বসু। এবার সেই সময় যে যারা বোর্ড মেম্বার যারা ছিল তারা 14 জনের হচ্ছে কি এরকম মেম্বার ছিল, ভোট গণনা এইসব যারা করছে 14 জন মেম্বার ছিল। ভোটের রেজাল্ট দেখে ভয়ে 12 জন হচ্ছে কি ইস্তফা দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে গান্ধী মানে তখন ব্র্যান্ড, সারা দেশের হচ্ছে গিয়ে ইন্ডিয়া মানেই গান্ধী সেই সময়। আর তার বিপক্ষে এমন একজন যে কিনা এত ভোটে জিতেছে, ঠিক আছে, ওই 14 জনের মধ্যে 12 জনই রেজিগনেশন দিয়ে দিয়েছে, বলছে না আপনারা এর মধ্যে নেই। ঠিক আছে, কেননা এসে আমাদেরই মারতে পারে, বলবে তোরা গুন্ডি করেছিস, তারা রিজাইন করে দিয়েছে। তা যাই হোক, তা সেখানে সুভাষচন্দ্র বোস জয়ী হওয়া সত্ত্বেও এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যখন যারা প্রেসিডেন্ট থাকতো না তাদের গলায় এরকম একটা পদক থাকতো, এরকম একটা মেডেল থাকতো, ঠিক আছে, প্রেসিডেন্ট থাকতো। যাই হোক, তো তখন কি করলো, যেহেতু হচ্ছে গিয়ে তখন গান্ধীজি এটাও বলেছিল যে পট্টবী সীতারামাইয়ার হার মানে গান্ধীজির হার। ঠিক আছে, এবার এই কথাতে কিন্তু সুভাষচন্দ্র বসু তখন রিজাইন দিয়ে দিয়েছিল। ঠিক আছে, কেননা গান্ধীজির প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা, প্রচন্ড ভালোবাসা, এবং তারা বলেছিল যে হচ্ছে গিয়ে দেখুন আমাদের দুজনের টার্গেটই তো সেম, দুজনেরই টার্গেট হচ্ছে গিয়ে স্বাধীনতা, দুজনের রাস্তাটা একজন শান্তিতে বলছে যে হচ্ছে গিয়ে আমি শান্তভাবে এটা করবো, আর একজন চাইছে যে না এইভাবে হবে না। এতদিন তো দেখা হয়েছে, কিন্তু এতদিনে যখন হয়নি এখন আর হবে না। ঠিক আছে, তো সেই সময় কি করে, সেই সময় তখন সুভাষচন্দ্র বসু হচ্ছে গিয়ে রেজিগনেশন দেয় ত্রিপুরী কংগ্রেসে, এবং সেখানে তখন প্রার্থী হিসাবে কে দাঁড়ায়, প্রার্থী হিসাবে তখন রাজেন্দ্র প্রসাদকে রাখা। পট্টবী সীতারামাইয়া হেরে গেছে, ঠিক আছে, তখন সুভাষচন্দ্র বসু রিপ্লেস করা হয় রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ সেখানে হচ্ছে প্রেসিডেন্ট পদে নিযুক্ত। ঠিক আছে, এবং তখন সুভাষচন্দ্র বসু রেজিগনেশন দেওয়ার পরে কি করলো, যে এই কংগ্রেসের আন্ডারেই একটা দল গঠন করলো, কি ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, এই কংগ্রেসের আন্ডারেই সে তখন করলো হচ্ছে কি ফরওয়ার্ড। যত যুব সম্প্রদায় রয়েছে, যুব নেতারা যারা রয়েছে তাদেরকে নিয়ে এই ফরওয়ার্ড ব্লক স্থাপন করে। 1940-এ আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স, এটা তৈরি হয়। এটা তৈরি করে সুভাষচন্দ্র বোস কোথায়, বিহারে। বিহারের হচ্ছে গিয়ে রামগড়, বিহারের রামগড় স্থাপন করে কি অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স। এটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল। এরপরে ফার্দার আবার দেখতে পাই তাকে অ্যারেস্ট করা হয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে গিয়ে অ্যারেস্ট। 56-তে বাংলায় তখন হচ্ছে গিয়ে সিংহাসনে কে বসে, সিরাজউদ্দৌলা। ঠিক আছে, কলকাতায় যেমন হচ্ছে গিয়ে ফোর্ট উইলিয়াম এই সব দুর্গগুলো স্থাপন করা শুরু করলো কলকাতাতে ব্রিটিশরা মেনলি, আর যারা ফ্রেঞ্চ রয়েছে তারা হচ্ছে গিয়ে কোথায়, আমাদের চন্দননগরে, ঠিক আছে, তাদের দুর্গ তৈরি করা শুরু করে। এবার এটার খবর পেয়ে সিরাজউদ্দৌলা তখনই বললো যে এইসব যা কিছু তোমরা করছো এগুলো সব বন্ধ করো। এই কথা শুনে তো ফ্রেঞ্চ যারা রয়েছে তারা বন্ধ করে দিয়েছে কাজ, কিন্তু ব্রিটিশরা হচ্ছে গিয়ে কাজ চালিয়ে গেছে। তো তখন কি করেছে, তখন এই সিরাজউদ্দৌলা তার সৈন্য সামগ্রী নিয়ে পুরো একদম অ্যাটাক করেছে, কলকাতার ফোর্ট উইলিয়ামে অ্যাটাক করেছে। এবার অ্যাটাক করে সেখানে কি হয়েছে, যে ওখানে একটা ঘটনা আছে যেটাকে হচ্ছে কি বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ব্ল্যাক হোল ট্র্যাজেডি, ঠিক আছে, ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এখানে কি করা হয়, 146 জনকে একটা ছোট্ট ঘরের মধ্যে পুরো
হ্যাঁ, কোনো হাওয়া বাতাস কোনো কিছু পাস হচ্ছে না, তার মধ্যে তাদেরকে আটকে দেওয়া হয়, ঠিক আছে, খাবার দাবার কিছু দেওয়া হয়। এই 146 জনের মধ্যে 123 জন মারা যায়, আর সেখান থেকে মাত্র 23 জন বেঁচেছিল। আর এই 23 জনের মধ্যেই একজন ছিল কে, হলওয়ে, ঠিক আছে, হলওয়ে। এই 23 জনের মধ্যেই একজন ছিল হলওয়ে। এই হলওয়েলি পরবর্তীতে গিয়ে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি সম্পর্কে লিখেছিল, ঠিক আছে, এবং তার নামে একটা এই মনুমেন্ট রয়েছে, দিবাগে তার নামে একটা মনুমেন্ট। এবার এইটা উচ্ছেদের জন্যই ডাক দিয়েছিল সুভাষচন্দ্র বোস, বলেছে এইসব মনুমেন্ট এগুলো হচ্ছে গিয়ে। সুভাষচন্দ্র বোস কাদের সাথে জয়েন হয়েছিল, মুসলিম লীগের সাথে। দেখ, মুসলিম লীগ, সিরাজউদ্দৌলা ছিল মুসলিম, তাই না, নবাব ছিল, তা ওদের শত্রুকে ব্রিটিশ, ঠিক আছে, তা ওদেরও ঐক্যবদ্ধ করেছে যে দেখো আমাদের সিরাজউদ্দৌলাকে এই করেছে, এর নামে আবার স্মৃতিসৌধ রয়েছে, তো এইটাকে ভাঙতে হবে। এবার সুভাষচন্দ্র বোসের সাথে তোর মুসলিম লীগের হচ্ছে ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে। সুভাষচন্দ্রের মধ্যে দেখবি কিছু জনের মধ্যে এরকম কিছু কোয়ালিটি থাকে যে একটা কিছু কথা বললে না 5 জন শুনতো, তার কথাবার্তার ধরন বা কিছু এরকম যে 5 জন শুনতো। তো যাই হোক, তা মুসলিম লীগকে সঙ্গে নিয়ে তখন সে প্রোটেস্টে নেমেছিল যে এই যে হলওয়েলের মনুমেন্ট রয়েছে এটাকে ভাঙতে হবে। এবার এই উদ্দেশ্যে এইটা একটা কারণ পেয়ে গেছে, ব্রিটিশরা তখন আবার সেই সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করে, ঠিক আছে। এবং এই বন্দি থাকা অবস্থায় সুভাষচন্দ্র বোস দেখছে যে আমাকে তো জেলবন্দি করে দিয়েছে, আমি যদি জেলে আটকে থাকি দীর্ঘদিন ধরে, তাহলে তো আমি জেলে থেকে তো কোনো কিছু কাজ করতে পারবো না, ঠিক আছে। তো তখন সে কি করে, তখন এরকম অনশন শুরু করে, ঠিক আছে, যে হয় আমাকে হচ্ছে গিয়ে ছাড়তে হবে, না হলে আমি কোনো কিছু খাওয়াবো, ঠিক আছে। ওকে জোর জবরদস্তি করে খাওয়ানোর চেষ্টাও করা হয়, কিন্তু ও কিছু খায় না, এরকম করেও আরো অসুস্থ হয়ে পড়ে। এবার যেই অসুস্থ হয়ে পড়ছে তখন এটা ব্রিটিশদের কাছে একটা চাপের ঘটনা হয়ে যাচ্ছে। তখন ব্রিটিশ হচ্ছে গিয়ে ওরা তখন ভাবছে, ওরা তখন একটা কথা বলেছিল, বলছে যে জীবিত সুভাষ অপেক্ষা মৃত সুভাষ বেশি ক্ষতি করে, ঠিক আছে। যেমন তার আগে ভগৎ সিং এর কেস আমরা হচ্ছে গিয়ে দেখেছি, ভগৎ সিং এরও সেই রাতারাতি তাকে ফাঁসি দেওয়া হয়েছে, একদিন আগেই দেওয়া হয়েছে। তো বলছে যে সুভাষের এখন যেরকম পপুলারিটি রয়েছে, অলরেডি প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়েছে, 2 বার হচ্ছে গিয়ে সিলেক্ট হয়ে গেছে, দেশব্যাপী ওর একটা নাম হয়ে গেছে। তা এই সময় যদি কোনো কারণে, আমাদের কোনো কারণে যদি ওর কোনো কিছু হয়ে যায়, ও যদি মারা যায়, তাহলে সেইটা কিন্তু উত্তেজিত জনতাকে আর কিন্তু সামলানো যাবে না, তখন কেউ কিন্তু কিছু আর মানবে, ঠিক আছে। ওকে তার থেকে তুমি জীবিত এমনি রেখে দাও, অতটা বেশি হচ্ছে কি ক্ষতি করবো হবে না, কিন্তু যদি মারা যায় তাহলে সেটা হবে বেশি ক্ষতি। তো তখন কি করা হলো, বললো তুমি এক কাজ করো, ওকে জেলে রেখো না, জেল থেকে ছাড়িয়ে দাও। হাই কমান্ডাররা ওখান থেকে আদেশ দিই যে জেল থেকে হচ্ছে গিয়ে ছাড়িয়ে দাও। এবার বলছি যে ছেড়ে দেবো, তো ছেড়ে দিলে তো কি না কি করে বেড়াবে, বলে ঠিক আছে কাজ করো, আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে তাদেরকেও বলো যে ওখানে নজরদারি রাখার জন্য। তো তখন তাকে কিন্তু দেখি হাউস অ্যারেস্টে রাখা হয়, ঠিক আছে, কলকাতায় গৃহবন্দী অবস্থায় তাকে রাখা হচ্ছে, হাউস অ্যারেস্টে রাখা হয় তার নিজ বাসভবন, ক্লিয়ার? এবার তো এই যে দেখছি আমরা এলগিন রোডে তার বাসভবন, নেতাজি ভবন যেটা নাম, ঠিক আছে, এলগিন রোডে। এই বাড়ি থেকেই সে হচ্ছে গিয়ে বাড়ি গিয়েছিল, এই যে সেই হচ্ছে গিয়ে গাড়িটা, ঠিক আছে, এই গাড়ির নাম্বার প্লেট BLA 7161, সে গাড়ি কিনেছিল 4,680 টাকায় সেই সময়, ঠিক আছে। মানে সেই সময় বুঝতে পারছি এদের কাছে হচ্ছে গিয়ে গাড়ি রয়েছে, মানে সেই সময় যদি কারো বাড়িতে একটা সাইকেল আসতো তাহলে পুরো হচ্ছে গিয়ে এলাকা সবাই দেখতে আসতো সাইকেলটা, আর সেই মুহূর্তে তাদের কাছে হচ্ছে গিয়ে গাড়ি রয়েছে, ঠিক আছে। অভিজাত বংশের হচ্ছে গিয়ে ছেলে,
টাকা পয়সার কোনো অভাব ছিল না। যাই হোক, তাহলে সেখানে কি হলো দেখতে পাচ্ছি আমরা 1941-এ কি হলো, সে ছদ্মবেশে ওখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, পালিয়ে গেল ওখান থেকে। কেননা ও দেখছে যে ও বাড়িতে বসে, কেননা যেহেতু সব গোয়েন্দারা রয়েছে, হ্যাঁ, ও কি করছে না করছে সব অ্যাক্টিভিটি গুলো সবাই জানতে পেরে যাচ্ছে, তো এইখানে থেকে কোনোভাবেই কিছু করা সম্ভব। তো তখন ও হচ্ছে গিয়ে টার্গেট করলো যে যেভাবেই হোক এখান থেকে ওকে বেরোতে হবে, পালাতে হবে। তখন ও ছদ্মবেশে কিন্তু এখান থেকে পালিয়ে যায়। এবার এখান থেকে যেমন ও কি করেছিল, ইচ্ছা করে কিছু চিঠি লিখত, ঠিক আছে, যেমন সবার প্রথমে বাড়িতেও কাউকে জানতে দেয়, ওর যে হচ্ছে গিয়ে ভাইপো যে ছিল সে একমাত্র জানতো, শিশির বোস। তা এরকম বাড়িতেও বলেছে যে আমি সন্ন্যাস নেব, ঠিক আছে, আমি কালকে থেকে সন্ন্যাস নেব, আমি এটা ডিসাইড করেছি, তো আমি একটা আলাদা থাকবো, আমি দিনে একবারই খাবো, খাবার খাবো না। আবার ওদিকে বাড়ি থেকে চিঠি লিখেছে পন্ডিচারিতে সেখানে কে রয়েছে, অরবিন্দ ঘোষ রয়েছে, তাকে ওখানে চিঠি লিখেছে যে হচ্ছে গিয়ে আমি আপনার আশ্রমে সেখানে হচ্ছে গিয়ে আসতে চাই, এইসব চিঠি লিখেছে। চিঠি লিখেছে কেননা জানে এই চিঠি যাবে কোথায়, আগে সবার আগে গোয়েন্দারা হচ্ছে গিয়ে ব্রিটিশদের কাছে যাবে, তা ব্রিটিশ এবার ওরা একটা মানে বুঝে গেল যে হ্যাঁ এবার সন্ন্যাস, ঠিক আছে, ওদের মধ্যেও একটা বেশ হয়েছে, ঠিক আছে। আবার অনেক এরকম বলা বলি করতো যে ওর বাড়িতে যারা গোয়েন্দারা রয়েছে তারাও কিন্তু সব হচ্ছে কি ইন্ডিয়ান, ভারতীয়। এই যে জালিয়ানবাগের ঘটনা হয়েছে, আমরা তো হচ্ছে গিয়ে ডায়ারকে বলছি বা কিছু বলছি, ডায়ার তো অর্ডার দিয়েছে, গুলি চালিয়েছে কারা, গুলি চালিয়েছে কারা, আমাদের মানুষগুলোই কিন্তু গুলি চালিয়েছে, তাই না? যত ঘটনা হয়েছে, এই যুদ্ধ হচ্ছে, যা কিছু হচ্ছে, সব জায়গায় কারা বিরোধী পক্ষে কারা রয়েছে, সামনে দাঁড়িয়ে লড়াই কারা করেছে, সব কিন্তু আমাদের লোক, ঠিক আছে। আর ইভেন এরকমও হয়েছে স্বাধীনতার পরে আবার এদেরকে টাকা পয়সাও দেওয়া হয়েছে, মানে পেনশনও এদের তখন দেওয়া হয়েছে এই মানুষগুলো। তো বলে যে বাইরের লোকের থেকে ঘরের লোক বেশি হচ্ছে কি ক্ষতি, কাছের লোক নিজের লোক বেশি ক্ষতি, খুব বেশি ক্ষতি করতে পারে, জানবে, ঠিক আছে। রাবণের ক্ষেত্রেও কি হয়েছে, যাই হোক। তো ও সেই সময় বোস কিন্তু হচ্ছে কি অলরেডি সুভাষচন্দ্র বোস কিন্তু অলরেডি প্ল্যান করে নিয়েছে কোথায় যাবে। ও হচ্ছে গিয়ে মেইনলি টার্গেট করেছে কোথায়, মস্কো, মেইনলি টার্গেট করে রেখেছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, কেননা আগাগোড়াই সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে ও পড়েছে, হ্যাঁ। তো ও টার্গেট করে রেখেছে যে ওখানে গেলে আমি নিশ্চয়ই হচ্ছে গিয়ে হেল্প পাবো, কেননা সোভিয়েত ইউনিয়নে এর আগেও গিয়েছিল সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, এরা কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভিজিট করেছে, ঠিক আছে, যেটা বর্তমানে রাশিয়া আর কি। তো ওর টার্গেট ছিল ওখানে, যে ওখানে গেলে আমি ওখান থেকে হেল্প পাবো। না, হিটলার সোভিয়েত ইউনিয়ন, হিটলার তো জার্মানি, ঠিক আছে। এবার ও তখন কি করলো যে ওখানে যাবে কিভাবে, প্রথমে কোথায় গেল, প্রথমে হচ্ছে গিয়ে পেশোয়ার, পেশোয়ার থেকে তারপরে কোথায়, আফগানিস্তান, কাবুল, ঠিক আছে, আফগানিস্তান কাবুল। এই কাবুল থেকে তারপরে কি ওর মেন টার্গেট ছিল, এই কাবুল থেকে আফগানিস্তানের এখান থেকে কোথায় যাবে, সোভিয়েত ইউনিয়নে যাবে, মেন টার্গেট সোভিয়েত ইউনিয়ন। এবার এই সোভিয়েত ইউনিয়নে যখন গেল, যখন মস্কোতে গেল, যার ফলে কি সেখান থেকে সেই সাপোর্টটা কিন্তু পেল না, ঠিক আছে, মস্কোতে যাওয়ার পরে কিন্তু সেই সাপোর্টটা পাচ্ছে না, কেননা দেখ এই যে এখানে দেখতে পাচ্ছিস, এখানে এই যে ক্যালকাটা থেকে গোমো গেল, সেখান থেকে হচ্ছে গিয়ে কোথায় গেল, সেখান থেকে পেশোয়ার, পেশোয়ার থেকে কাবুল, এই কাবুল থেকে হচ্ছে গিয়ে গেল মস্কো, এই কিন্তু হচ্ছে গিয়ে তোর এইটা, এই কিন্তু হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে জার্মানি। এবার সেই সময় অলরেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হয়েছে কিভাবে, যে জার্মানি প্রথম যখন হচ্ছে গিয়ে পোল্যান্ড আক্রমণ করলো, ঠিক আছে, 1939, ঠিক আছে, 1 সেপ্টেম্বর
জার্মানি হচ্ছে গিয়ে পোল্যান্ড আক্রমণ করলো। পোল্যান্ড আক্রমণের পরে 1939 2 সেপ্টেম্বর ইউরোপ আর হচ্ছে গিয়ে ফ্রান্স এরা দুজন মিলে হচ্ছে গিয়ে জার্মানি অ্যাটাক করলো, ঠিক আছে, জার্মানি অ্যাটাক। এবং 3 সেপ্টেম্বর কিন্তু আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে তখন দেখ আমরা মেইনলি জানি যে দুটো ক্ষমতা এখানে জানি, একটা হচ্ছে কি অ্যাক্সিস মানে অক্ষ শক্তি আর একটা মিত্র শক্তি, ঠিক আছে, অ্যাক্সিস পাওয়ার আর অ্যালায়েন্স, ঠিক আছে। এবার এখানে মেন কিন্তু লড়াই শুরু হয় কার মধ্যে, এখানে হচ্ছে কি ছিল জার্মানি আর ইতালি, আর এদিকে কি ছিল ব্রিটেন ছিল আর ফ্রান্স ছিল। তখনও কিন্তু আমেরিকা এন্ট্রি নেয়নি, সোভিয়েত ইউনিয়ন কিন্তু এন্ট্রি নেয়নি, ঠিক আছে। মেইনলি এদের মধ্যে কিন্তু শুরু হয়েছে। তাহলে এই যে সোভিয়েত ইউনিয়ন, এই সোভিয়েত ইউনিয়নে যখন ও গিয়েছে, মস্কোতে যখন গিয়েছে সুভাষচন্দ্র বোস, তা ও ওখান থেকে হেল্প পাচ্ছে। আর সোভিয়েত ইউনিয়ন হেল্প কেন করছে না, বলছে যে ও ভাবছে যে এই লড়াইটা কাদের এগেইনস্টে লড়াই, ব্রিটিশদের বিরুদ্ধে। তা ব্রিটিশরা অলরেডি হচ্ছে গিয়ে বিশ্বযুদ্ধে নেমে পড়েছে, আমি বিশ্বযুদ্ধের বাইরে রয়েছি। এবার আমি যদি ওদের এগেইনস্টে যাই তাহলে অলরেডি আমি হচ্ছে গিয়ে এই বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে। তা বেকার যে এই যুদ্ধের মধ্যেই নেই সে কেন হচ্ছে গিয়ে ঢুকতে যাবে, তাই না? এই কারণে কিন্তু হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু ও সেই সময় কিন্তু হেল্পটা পায়নি, বুঝে গেল? মেইনলি কারণটা ছিল এইটা, যে ও অযথা কোনো হচ্ছে গিয়ে ঝামেলা চাইছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সে মস্কোতে হচ্ছে গিয়ে গেল, কিন্তু সেখান থেকে কোনো রকম কিছু সাপোর্ট করে। তারপর যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে কোথায় গিয়েছে, এরপরে 1941-এ কোথায় গেল, মস্কো থেকে আবার বার্লিন চলে গেল। বার্লিন কোথায়, জার্মানি, ঠিক আছে, জার্মানিতে চলে গেল। জার্মানিতে যাওয়ার পরে, জার্মানিতে সেই সময় হিটলারের রয়েছে, হিটলারের হচ্ছে গিয়ে নাজি সরকার রয়েছে সেই সময়, ঠিক আছে। এবার ওখানে যাওয়ার পরে যে হিটলারের মিনিস্টাররা রয়েছে, রিবেনট্রপ ছিল সেই সময়, তো ওকে ও যখন গিয়েছে সেখান থেকে ওকে এয়ারপোর্ট থেকেই ওকে সম্বোধনা জানিয়েছে, ঠিক আছে, এবং বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা তোমাকে সাপোর্ট করবো, নাজি গভর্নমেন্ট তোমার সাথে আছে। এবার বসকে হচ্ছে গিয়ে বেশ কিছু সেই সময় ফ্যাসিলিটিও দিয়েছে, যেমন ওদের হচ্ছে গিয়ে স্পেশাল ব্যুরো যেটা ছিল, ঠিক আছে, সেটার সাথে হচ্ছে গিয়ে অ্যাটাচ করে দিয়েছিল বসকে, যে তুমি হচ্ছে গিয়ে এখান থেকে ভারতীয় এবং ওখানে কি হচ্ছে না হচ্ছে সেই সব সম্পর্কে তুমি খবরাখবর এখান থেকে তুমি পাবে, ঠিক আছে, এই ইন্টেলিজেন্স থেকে তুমি খবরাখবরগুলো পাবে। এবং নেতাজি সেখানে কি করলো, তখন হচ্ছে গিয়ে ওখানে ব্রডকাস্টিং শুরু করলো, আজাদ হিন্দ রেডিও বলে তখন ব্রডকাস্টিং শুরু করলো। এবার এই সময় পর্যন্ত তো জানে না যে সুভাষ কোথায় রয়েছে, কেউ তো কিছু জানে না সুভাষের সম্পর্কে, কেউ ভাবছে সেই সন্ন্যাসী নিয়েছে, কোথায় চলে গেছে, কি হয়েছে না হয়েছে কিছু জানে না। এইখানে প্রথম হচ্ছে কি ও যখন ব্রডকাস্টিং শুরু করলো, ও এর আগে কিন্তু ছদ্মনামে ছিল, ঠিক আছে, এই ব্রডকাস্টিং শুরু করলো এবং সেখানে তার যে লাইনটা ছিল প্রথমেই, আমি সুভাষ বলছি, ঠিক আছে, এটা তো এই ছবিটা নিয়ে পরে আছে হয়তো। তো এটা একটা বিখ্যাত, মানে এটাই শিহরণ জাগানো, দেশবাসীর কাছে একটা শিহরণ জাগানো একটা কথা ছিল। যখনই স্টার্ট করতো যে তখনই প্রথমেই বলতো আমি সুভাষ বলছি, ঠিক আছে, এটাই একটা শিহরণ জাগানো, এটাই যথেষ্ট ছিল। তো এইখানে সে আরো কিছু বেশ কিছু অ্যাক্টিভিটির মধ্যে ছিল, যেমন হ্যাঁ পাবি না, সব লেখাতে হবে, যেগুলো এখানে লেখা আছে সেগুলো না, এক্সট্রা যেগুলো বলছি শুধু সেগুলো লিখে, ঠিক আছে। আমি যেগুলো লিখছি সেগুলো এখানে সেভ হচ্ছে না, সেভ করা হয়নি কিছু। তা এরপর ওখানে প্রথমে তো নাজি সরকারের যারা ছিল তাদের সাথে দেখা করলো, দেখা করে এরপর মেইন টার্গেট ছিল কি, কার সাথে দেখা করবে, হিটলারের সাথে দেখা করবে। কেননা ব্রিটিশ যেটা রয়েছে, ব্রিটিশ তো হচ্ছে জার্মানির বিপক্ষে রয়েছে, তাহলে ও আশাবাদী
যে জার্মানির বিপদে মানে শত্রুর শত্রু মানে আমার বন্ধু, ঠিক আছে, শত্রুর শত্রু মানে আমার বন্ধু, তাহলে ও আমাকে হেল্প করবে। তো ও তখন হচ্ছে গিয়ে হিটলারের সাথে দেখা করলো। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি হিটলারের সাথে দেখা। এই নিয়ে হচ্ছে কি অনেক কথাও রয়েছে যে হিটলারের যেমন এই যে গোপটা, এই গোপটা হচ্ছে কি কিসের জন্য বলে আছে, এটার একটা কারণ রয়েছে। এই যে ওই সময় যুদ্ধের সময় গ্যাসের একদম 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 ঠিক আছে, এক্স্যাক্টলি। এটা কিন্তু মানে করা হয়েছিল কি, সে গোপ রাখতো, ঠিক আছে। এবার ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই বিভিন্ন মানে গ্যাস ছাড়া হতো তো, বিষাক্ত গ্যাস, তো ওই গ্যাস থেকে বাঁচার জন্য এক ধরনের মাস্ক পাওয়া যেত, মাস্ক তৈরি হয়েছে, ঠিক আছে। তোরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি ছবি দেখিস কখনো দেখতে পাবি যেরকম গ্যাস মাস্ক পরে রয়েছে অনেকে, ঠিক আছে, ফিল্ডে। তো ওই গ্যাস মাস্কটা হচ্ছে গিয়ে যদি এখানে গোপটা এটুকু হতো তাহলে পুরো একদম মুখের সাথে ফিট হতো। গোপ থাকলে, পুরো গোপ থাকলে এখানে ফিট হবে না। এবার সেই জন্যই কিন্তু ও গোপটা রাখতেই হবে, নাহলে খারাপ লাগে, ঠিক আছে, ছোট করে রাখে। তো ওই জন্য সে ছোট করে রেখেছে, ঠিক আছে, ওই গ্যাস মাস্কটা যাতে অ্যাডজাস্ট ঠিক মতো হয়। আর সেই সময় কি নিয়ে আরো যেমন কথা আছে যে হিটলারের কিন্তু সেই সময় আরো অনেক ছদ্মবেশী অনেক ছিল কিন্তু, ঠিক আছে। তো প্রথমে সুভাষচন্দ্র বোস যখন যায় তখন কিন্তু কি তার ছদ্মবেশী একের পরে না, প্রথমে কেউ দেখা করতে এলে বা কিছু তখন যে প্রথমে নিজে আসতো না, কারণ বলা যায় না, তো যদি মেরে দেয়, ঠিক আছে, যদি মেরে দেয় তো তখন কি ওদেরকে পাঠাতো। এবার প্রথমে একজনকে পাঠিয়েছে, সে প্রথমে এসেই হচ্ছে গিয়ে হাত বাড়িয়ে বলছে আমি হিটলার, ঠিক আছে। নেতাজি বলছে যে না, হতেই পারে না, বলছে যে হতেই পারে না। আবার দ্বিতীয় আরেকজন এসে বলছে আমি হিটলার, বলো কি হয়েছে, বলছে হতেই পারে না। হ্যাঁ, এরকম করে এবার পরে যখন হচ্ছে গিয়ে হিটলার যখন এসছে তখন ওর প্রথমে অ্যাপিয়ারেন্সেই হচ্ছে গিয়ে নেতাজি তখন বুঝে গেছে যে হ্যাঁ এই হিটলার। বলছে তাহলে তুমি আগে কিভাবে বুঝলে যে ওইগুলো আপনি হিটলার না? সেই তখন হচ্ছে গিয়ে গজনীর ডায়লগটা দেয়, গজনী সিনেমা দেখেছিস তো, বড়া আদমি কবি হাত ফেলে নেই বড়া, ঠিক আছে। যে হিটলার যার ভয়ে দেশ কাঁপছে, বিশ্ব কাঁপছে, সে আগে এসে আমার সাথে হ্যান্ডশেক করবে, তার পরিচয় দেবে, এটা কখনোই হতে পারে, বড় ব্যক্তিরা কখনো এরকম করবে, ঠিক আছে। যার হচ্ছে গিয়ে এত উদ্ধত বোধ যার মধ্যে রয়েছে সেই রকম কখনো করবে নাকি? হ্যাঁ, হিটলার সম্পর্কে তো পড়েছে, মেন ক্যাম্প পড়েছে বা কিছু, সেই সময় কি করলো, যেহেতু মেন ক্যাম্প এগুলো পড়েছে অলরেডি, তো সুভাষচন্দ্র বোস স্টাডি করে গেছে না, হিটলারকে বসে করা কি এত সোজা, স্টাডি করে গেছে, সব মেন ক্যাম্প সব পড়ে গেছে। তারপরে গিয়ে ওকে হচ্ছে গিয়ে বিশাল রকম ভাবে বাড়ে তুলেছে, ঠিক আছে। আপনি তো একাই, ঠিক আছে, হ্যাঁ, বাকি তো সব হ্যাঁ, আপনি একাই সর্বা এইসব নিয়ে বার খাইয়ে। কিন্তু দেখলো সেই করেও খুব একটা কিছু লাভ হয়নি, খুব একটা কিছু ইন্টারেস্ট হয়নি। কেননা একটা হচ্ছে কি আরেকটা জিনিস, যেমন কিছু ফেসিলিটি তো ওখান থেকে পেয়েছে, যেমন ওখানে ধর হচ্ছে গিয়ে যে একটা কি হয় যে যুদ্ধবন্দী অনেকে ছিল। যুদ্ধবন্দী বলতে যেরকম ধর ব্রিটিশদের বিপক্ষে ছিল তো জার্মান, তো যেখানেই ধর ব্রিটিশদের সাথে যুদ্ধ হচ্ছে, তো ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে গিয়ে যে ব্রিটিশদের যে আর্মি, এই ব্রিটিশ আর্মির মধ্যে কিন্তু বহু ইন্ডিয়ান আর্মি রয়েছে, ঠিক আছে। ভারতের মানুষই তো সব রয়েছে, ব্রিটিশ আর কজন, বিশেষ করে ফ্রন্টে যারা লড়াই করছে, উঁচু উঁচু পদে তো ব্রিটিশরা রয়েছে, কিন্তু ফ্রন্টে যারা লড়াই করছে কিন্তু তারা সবই কিন্তু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ভারতীয়। এবার তারা হচ্ছে গিয়ে কোথায় রয়েছে, তারা সাউথ আফ্রিকাতেও রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, যেখানে যেখানে এরকম যুদ্ধ হচ্ছে তাদের সাথেই যুদ্ধ হচ্ছে। তো এরকম জার্মানি যখন হচ্ছে গিয়ে অন্যান্য জায়গাতেও যখন যুদ্ধ হয়েছে, সেখান থেকে এরকম বহু যুদ্ধবন্দীদের নিয়ে এসে রেখেছে, ঠিক আছে। এবং তার মধ্যে প্রচুর রয়েছে এরকম ভারতীয়, প্রায় 4,500-5,000 এরকম ভারতীয় রয়েছে। তখন নেতাজি সুভাষচন্দ্র বোস যখন জানতে পারে তখন বলে যে ঠিক আছে, আমার প্ল্যান হচ্ছে কি এরকম যে আমি একটা আর্মি এরকম বাহিনী তৈরি করতে চাইছি, এবং সেটা আমার টার্গেট যে তাদেরকে নিয়ে, এবং আপনারা যদি হেল্প করেন আপনাদের সৈন্যবাহিনী এদেরকে নিয়ে আমরা ডাইরেক্ট ভারতে গিয়ে ওখানে অ্যাটাক করবো, ঠিক আছে। তো যেখানে দেখলাম যে হচ্ছে গিয়ে ম্যাপটা যদি একবার দেখি, স্বাভাবিক এখানে দেখ, এখানে দেখুন
জার্মানি রয়েছে কোথায়? জার্মানি হচ্ছে কি এখানে রয়েছে, তাই না? এবার ও বলছে যে এখানে সৈন্যবাহিনী তৈরি করে সেখান থেকে এখান থেকে হচ্ছে কি ভারতে এসে এখানে লড়বে। ঠিক আছে, প্রথম কথা এই ডিস্টেন্স দেখে ইন্টারেস্ট হারিয়ে গেল। বলছে আমি আমার এখান থেকে সৈন্যবাহিনী ওখানে পাঠিয়ে দেবো, এখান থেকে সৈন্যবাহিনী ওখানে অত দূর পাঠিয়ে দেবো, আমার এখানে তাহলে কি হবে? আমার এখানে তো মেন যুদ্ধ চলছে। ঠিক আছে, তো ওইটাতে অত ইন্টারেস্টেড না। তার কারণ মেনলি কিন্তু এইটা যে কোথায় কে ভারত রয়েছে কি রয়েছে, মানলাম আমরা সেখানে ব্রিটেন রয়েছে বা কিছু, কিন্তু আমার তোমার স্বাধীনতার প্রতি আমার অত ইন্টারেস্ট। এবার এটা তো ডাইরেক্ট বলতে পারছে না, ও বলছে ওর অ্যাটিটিউডে এগুলো হচ্ছে গিয়ে প্রকাশ করছে। তো সুভাষচন্দ্র বোস তখন বুঝতে পারছে যে হচ্ছে গিয়ে যে না, আমি যদি এখানে থাকি তাহলে আমার সেই কাজগুলো সব হবে না, আর এটা সেইভাবে আমাকে হেল্প করবে না। কিছু কিছু বেসিক হেল্প পেয়েছে, যেমন সেখানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান লিজিয়ন বলে সেখানে একটা তোর হচ্ছে গিয়ে বাহিনী খুলেছিল, যে ওই যত হচ্ছে গিয়ে যুদ্ধবন্দী যারা ভারতীয় রয়েছে যে তাদেরকে গিয়েই উদ্বুদ্ধ করেছিল, যে জাতীয় চেতনার মধ্যে হচ্ছে গিয়ে উদ্বুদ্ধ করেছে যে তোমরা হচ্ছে গিয়ে যুক্ত হও এবং আমরা এদের সহযোগিতা পেলেই আমরা ভারতে গিয়ে অ্যাটাক করবো এবং ওদেরকে পরাজিত করব। ঠিক আছে, এই তো ওখানে একটা বাহিনী সে হচ্ছে গিয়ে তৈরি করেছে, কিন্তু ফার্দার দেখছে কোন রকম হেল্প কিন্তু ওরা করছে না। এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা, সেটাও কিন্তু ওইখানে হচ্ছে গিয়ে এখানে খুলতে চেয়েছিল। ঠিক আছে, তারই একটা সূচনা বলা যেতে পারে এইটা, এই যে ইন্ডিয়ান লিজিয়ন যেটা বলছি সেটা একটা তারই কিন্তু সূচনা। আর্মি নাম দিতে দেয়নি জার্মানি, ওরা হচ্ছে গিয়ে আর্মি নাম দিতে দেয়নি, কেননা ওরা চাইছে না ওদের আন্ডারে এরকম কোনো একটা বাহিনী, অন্য কোনো একটা বাহিনী। ঠিক আছে, তাই ইন্ডিয়ান আর্মি বা কিছু এরকম কিন্তু নাম দিতে ওরা দেয়। ঠিক আছে, ঠিক আছে, অন্য নাম রাখো তুমি এরকম। তো এখানে সুভাষচন্দ্র বোস যখন বুঝতে পেরেছে যে এখানে থাকলে তখন কিছু একটা হবে না, এছাড়া হচ্ছে গিয়ে হিটলারের সাথে যখন পরবর্তীতে আবার দেখা হয়, হিটলারও তখন বলে যে দেখো এখান থেকে এখানে প্রচুর অনেক ডিস্টেন্স, তুমি তার থেকে একটা কাজ করতে পারো, এখানে তোমার কাছে পড়বে কে? জাপান। এই জাপান হচ্ছে গিয়ে তুলনামূলক কাছে। তা জাপানও সেই সময় হচ্ছে গিয়ে জার্মানির সাথে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে, এক্সিস পাওয়ারে রয়েছে। তা বললো যে জাপানও হচ্ছে গিয়ে তোমাকে ভালোভাবে এখান থেকে ওরা হেল্প করতে পারবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি জাপানে যাও। তা তখন সুভাষচন্দ্র বলছে ঠিক আছে, তাহলে আমাকে এরকম ফ্লাইটের ব্যবস্থা করে দিন জাপানে যাওয়া। বলছে যে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই সময় ফ্লাইটে যাওয়া তো তোমার ঠিক হবে না, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা সাবমেরিন দিচ্ছি, তুমি সাবমেরিনে করে হচ্ছে গিয়ে যাও। তো তখন ও কিন্তু হচ্ছে গিয়ে এই এখান থেকে প্রথমে এই কেল আছে, ঠিক আছে, মেল অ্যাকচুয়ালি এখান থেকে সাবমেরিনে করে আসে হচ্ছে গিয়ে এই মাদাগাস্কার পর্যন্ত। এই যে মাদাগাস্কার, এখানে হচ্ছে গিয়ে এই মাদাগাস্কার পর্যন্ত হচ্ছে গিয়ে এসেছিল সাবমেরিনে, একদম জলের তলা দিয়ে। ঠিক আছে, দীর্ঘ কয়েক মাস জলের তলায়। আর সেখানে হচ্ছে গিয়ে ওই নেতাজি সুভাষচন্দ্র ছিল, তার সাথে একজন সহযোগী কর্মী ছিল তার সাথে, সে হচ্ছে গিয়ে ওখান থেকে এসেছিল। তা এই মাদাগাস্কারে আসার পরে তারপর জাপান এখান থেকে আরেকটা সাবমেরিন পাঠিয়ে। তো জার্মানি যে সাবমেরিন ছিল মাদাগাস্কারে এখানে হচ্ছে গিয়ে ওদের নামিয়ে দেয়। এবার এখান থেকে জাপানের যে হচ্ছে গিয়ে সাবমেরিন, সেইটা থেকে ওরা ফার্টা দিয়েছে। তো এই সময় যখন হচ্ছে গিয়ে এখানে এসছে আর কি মাদাগাস্কারের কাছে, তখন ওয়েদার খুব খারাপ। তো একটা সাবমেরিন থেকে নেমে যে আরেকটাতে যাবে, সেই যাওয়ার উপায় নেই। তো তখন হচ্ছে গিয়ে কয়েকদিন দুটো সাবমেরিন পাশাপাশি এরকম হচ্ছে গিয়ে চলছে, পাশাপাশি রেখে দুটো হচ্ছে গিয়ে চলছে। যখন ওয়েদার একটু ঠিক হয়, তারপরে এখান থেকে একটা নৌকাতে, ছোট নৌকা নিয়ে জাপানের সাবমেরিনটাতে হচ্ছে গিয়ে যায়। ঠিক আছে, রুটটা মোটামুটি বোঝা গেল। যেগুলো এখানে লেখা আছে, লেখা সব দরকার নেই। যেমন এই যে ইন্ডিয়ান লিজিয়নের কথা বললাম, ইন্ডিয়ান লিজিয়ন, ঠিক আছে, 4,500 সোলজার্সকে নিয়ে, সব এগুলো হচ্ছে কি যুদ্ধবন্দী সব ভারতীয় সৈন্যরা রয়েছে, তাদেরকে নিয়ে তৈরি করলো এই যে হিটলারের সাথে মিল করে। এরপরে জুন 1941 এই সময় কি হলো? এই সময় আরেকটা অপারেশন হলো বারবারোসা। ঠিক আছে, বারবারোসা অপারেশন, এটা একটুখানি দেখে নিই।
এখানটা কি হয়েছে, এই যে জার্মানি আর হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন, এদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলছে যে দেখো না তো তোমরা আমাকে অ্যাটাক করবে না আমরা হচ্ছে গিয়ে তোমাকে অ্যাটাক করব, ঠিক আছে, এরকম একটা হচ্ছে গিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলছে। কিন্তু পরবর্তীতে জার্মানি কি করে, ওই 41-এ জার্মানি তখন এখানে হচ্ছে গিয়ে অ্যাটাক করে দেয় সোভিয়েত ইউনিয়নের, ঠিক আছে, এখানে অ্যাটাক করে দেয়। এবং অ্যাটাকের পরে কি হচ্ছে, এইটাও কিন্তু একটা ঘটনা যে এই যে যখনই অ্যাটাক করলো তখন কিন্তু সুভাষচন্দ্র বোস এখানেও অ্যাকচুয়ালি কি হয় যে ধর তোর বন্ধু বা যেই কেউ হোক, সে ধর হচ্ছে গিয়ে তার স্বার্থে, নিজের স্বার্থে এমন কিছু একটা করছে, হয়তো অন্য কারোর সাথে বিট্রেনি করছে, অন্য কারোর সাথে হয়তো বিট্রেনি করছে, তখন যদি তুই সেটা জানতে পারিস, তো যতই বন্ধু হোক তোর কাছে কিন্তু তার লয়ালিটিটা একটু কমে যাবে, তোর মধ্যে কিন্তু এইটা আসবে যে এইরকম করছে মানে এরকম করতে পারে, নেচার এরকম রয়েছে। যারা বুদ্ধিমান তারা কিন্তু এইটুকু বুঝবে যে এরকম হতে পারে, কোনোদিন আমার সাথেও এটা, আমার সাথেও সে প্রয়োজনে হয়তো হচ্ছে কি করতে পারে, কারণ এর সাথেও তো করার কথা ছিল না, এও ভাবতে পারেনি যে সে সাথে এরকম করবে। তো সেরকম তা সুভাষচন্দ্র বোস দেখলো যে হচ্ছে গিয়ে তো এখন আমাকে এরকম বলছে, কিন্তু পরবর্তীতে কতটা কি সাহায্য করবে না করবে তা কিছু বলা যাচ্ছে না। এটাও একটা কিন্তু জার্মান হচ্ছে গিয়ে ত্যাগ করার একটা কারণ সুভাষচন্দ্র বোস। তা এই সময় যখন হচ্ছে গিয়ে অ্যাটাক করেছিল, কিছুদিন ধরে হচ্ছে গিয়ে জার্মানিরা বেশ কিছু এখানে কয়েকশো কিলোমিটার এগিয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে কিছুদিন পরে এইটা আবার হচ্ছে গিয়ে একটু থমকে গেল, কেননা তারপরে না তো এরা আর এগোতে পারছে আর না তো সোভিয়েত ইউনিয়ন হচ্ছে গিয়ে এদেরকে পেছনে ফেলতে পারছে, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতিতে চলে যায়। তা যাই হোক, এই ঘটনার পরে কি হয়েছে, এই ঘটনা যেই হলো, জার্মানি যখনই অ্যাটাক করে দিল তখন সোভিয়েত ইউনিয়ন হচ্ছে গিয়ে বিপক্ষে চলে গেল। তাহলে এবার কিন্তু সোভিয়েত ইউনিয়নও কিন্তু চলে এলো, কাদের পক্ষে চলে এলো, এই ব্রিটেনের পক্ষে, জার্মানির বিপক্ষে। বিপক্ষে মানে হচ্ছে গিয়ে ব্রিটেনের পক্ষে যাওয়া। তখনই কিন্তু আমেরিকা এগুলো কিন্তু সব বাইরে রয়েছে, কেউ যুদ্ধের মধ্যে কিন্তু এন্ট্রি নেয়নি। তাহলে এই বারবারোসা ঘটনা হচ্ছে কি আমরা দেখলাম, এটাকেই বলছে বারবারোসা অপারেশন। এরপর হচ্ছে কি হিটলারের সাথে আবার দেখা করেছিল, এই যে যেটা বললাম যে এই ঘটনাটা, যে হিটলার তখন কি করলো যে জাপানে যাওয়ার কথা বললো, এবং সেটা কি হলো যে জার্মান একটা সাবমেরিন দিয়েছিল U-180, ঠিক আছে, 8 ফেব্রুয়ারি 1943। এরপর সেটা হচ্ছে গিয়ে জাপান ফার্দার আর একটা পাঠিয়েছিল, সেটা কি I-29, ঠিক আছে, I-29 জাপান পাঠিয়েছিল, এবং এটাতে করে হচ্ছে গিয়ে ফার্দার সুভাষচন্দ্র বোস। এবার এই ঘটনার সাথে সাথে ডিসেম্বর 7, 1941 এই সময় কি হলো, একটা জাপানিজ অ্যাগেন্স্ট দ্য ইউনাইটেড স্টেট নেভাল বেস এট কোথায়, পার্ল হারবার, হাওয়াই দ্বীপ, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের অধীনে হচ্ছে কি হাওয়াই দ্বীপ, আর সেখানে অবস্থিত যে এই পার্ল হারবার যেটা নেভাল বেস রয়েছে, এখানটায় তখন হচ্ছে গিয়ে জাপান আক্রমণ করে দেয়, ঠিক আছে। আর এই পার্ল হারবার অ্যাটাকের পরে ইউনাইটেড স্টেট আবার হচ্ছে গিয়ে কি যুদ্ধের মধ্যে ঢুকে গেল, বুঝে গেল। তো এই পার্ল হারবার অ্যাটাক এটা কিন্তু একটা হচ্ছে গিয়ে ভাইটাল। এই পার্ল হারবার অ্যাটাক কবে হয়েছিল, সেটা পার্ল হারবারটা হচ্ছে গিয়ে কোথায় অবস্থিত, হাওয়াই দ্বীপে অবস্থিত, ঠিক আছে। এই যে পার্ল হারবার অ্যাটাক, পার্ল হারবার একটা সিনেমা আছে, পারলে কখনো দেখিস, খুব ভালো সিনেমা, বুঝতে পারবি ঘটনাটা আরো বুঝতে পারবি। এই যে পার্ল হারবার অ্যাটাক হলো ডিসেম্বর 7, 1941, ইয়ারগুলো মাথায় রাখবি, 1941, ঠিক আছে, নেভাল বেস। খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এই যে এই ইউনাইটেড স্টেট রয়েছে, ঠিক আছে, জাপান কোথায়, এদিকে এই প্যাসিফিক ওশেন। তা এই ইউনাইটেড স্টেটের এখানটায় হচ্ছে কি অবস্থিত হাওয়াই দ্বীপ। এই হাওয়াই দ্বীপটা এখানটায় ভালো করে দেখ, এই হাওয়াই দ্বীপেরই এখানটায় অবস্থিত কি পার্ল হারবার বন্দর, ঠিক আছে।
এই পার্ল হারবার ছিল হচ্ছে গিয়ে এদের একটা স্ট্রং পয়েন্ট ইউনাইটেড স্টেটে, ঠিক আছে। এখানে সব যুদ্ধ জাহাজ বিমান টিমান থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। মানে মেইন শক্তি বলা যায় সেই সময় নেভাল বা এয়ারক্রাফটের মেইন পাওয়ার হচ্ছে কি আমেরিকার কিন্তু এখানে এই পার্ল হারবারে, ঠিক আছে। আর এই পার্ল হারবারে কি করেছিল এই জাপান এখান থেকে এই টোকিও থেকে এখানে এসে বম্বিং করেছে, ঠিক আছে। আর ওরা কিরকম ভাবে মানে শত শত বিমান একসাথে হচ্ছে গিয়ে আকাশ দিয়ে উঠছে, ঠিক আছে, একসাথে অ্যাটাক করেছে। এবার যখন এরকম একসাথে ওরা এমন ভাবে সাজিয়ে এসছে যে যখন অ্যাটাকটা করেছে ওদের রেডারও ঠিক মতো ধরা পড়ে, ওরা বুঝতেই পারেনি। এমন ভাবে ওরা বিমানগুলোকে সাজিয়ে নিয়ে চলেছে যাতে মনে হয়েছে বড় কোনো একটা বিমান আসছে, ঠিক আছে, বড় কোনো একটা বিমান আসছে। যুদ্ধ জাহাজগুলো কি ছোট ছোট হয় তো, ঠিক আছে, প্যাসেঞ্জার ইসের থেকে ছোট ছোট হয়। এবার ওরা এমন ভাবে সাজিয়ে এসছে যে মনে হচ্ছে বড় কোনো হচ্ছে কি হয়তো প্লেন যাচ্ছে। রেডারে প্রথমে ধরা পড়ে, পরবর্তীতে ধরা পড়েছে, কিন্তু ততক্ষণে কি রেডারি ধরা পড়ার পরে তারপর সেই সময় কি টেলিগ্রাম ব্যবস্থা ছিল, টেলিগ্রাম করবে, সেইটা যেতে সময় লাগবে, তাই ততক্ষণে ওরা এখানে ঢুকে একদম পুরো ধ্বংস তছনছ করে দিয়েছে, একদম এই এলাকায় একদম তছনছ করে দিয়েছে। পার্ল হারবার মুভিটা অবশ্যই দেখিস, ঠিক আছে। তা এই হচ্ছে গিয়ে হাওয়াই দ্বীপ, বোঝা গেল? ম্যাপটা বোঝা যাচ্ছে তো? এদিকে হচ্ছে গিয়ে জাপান রয়েছে। ইন জেনারেলি আমরা কোথায় দেখি? জাপানকে আমরা এদিকে দেখি, তাই না? ইন জেনারেলি যেমন এই ম্যাপটা যদি হচ্ছে গিয়ে আমরা দেখি, ঠিক আছে, জাপান এখানটায় রয়েছে, এখানে হচ্ছে গিয়ে আমেরিকা থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি গোল তো, গোলগুলো ওই পাশে গিয়ে তো মিট করছে। এখানে আমাদের প্যাসিফিক ওশেন রয়েছে, এটাও প্যাসিফিক ওশেন, কারণ এই দিকে এসে মিট করছে। জিনিসটাকে যদি রাউন্ড করে দেয় তাহলে হচ্ছে গিয়ে কি জাপানের পাশেই এখানটায় থাকবে কি এখানেই আমেরিকা, বুঝতে পারলে? তাই এখানে এই পার্ল হারবার অ্যাটাক আমরা দেখলাম, খুব একদম সাংঘাতিক। এই যে এটা অরিজিনাল ছবি, ঠিক আছে, এই পুরো হচ্ছে গিয়ে কিন্তু এলাকা পুরো একদম তছনছ করে দিয়েছি। এটা পুরো এখানে জাহাজ টাহাজ থেকে যুদ্ধ বিমান থেকে শুরু করে সব এখানে রয়েছে। মেইন পাওয়ার, আমেরিকার মেইন পাওয়ার ছিল এটা, আর সেই জন্য এটাকে টার্গেট করেছি। তাহলে এই ঘটনার পরে এখন কি হলো, পরিস্থিতি এখন কি হলো? এখন যুদ্ধের পরিস্থিতি কি? এই যে অ্যাক্সিস পাওয়ার রয়েছে, অ্যালায়েন্স রয়েছে, তাই এখানে দেখলাম যে হচ্ছে গিয়ে জাপান আগে থেকেই ছিল ইতালি। এই ইতালির দিকে মুসলিম কোথাকার? ইতালি, ঠিক আছে। ইতালির হচ্ছে গিয়ে রাষ্ট্রনায়ক ছিল, সেনানায়ক ছিল মুসলিম। আর এখানে জার্মানি, জার্মানির হিটলার, ঠিক আছে। জাপানের সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল? তোজো, ঠিক আছে, তোজো। এখানে হচ্ছে গিয়ে মুসলিম, এখানে জার্মান। এরা হচ্ছে গিয়ে সব অক্ষশক্তি। আর এর মধ্যে কি আগে থেকেই তো ছিল ফ্রান্স ছিল আর ব্রিটেন ছিল। পরবর্তীতে দেখলাম যে সোভিয়েত ইউনিয়ন চলে এলো বারবারোসা হচ্ছে গিয়ে ঘটনার পরে, এবং তারপরে কি তারপরে পার্ল হারবারের পরে চলে এলো আমেরিকা, ঠিক আছে। এখন এই যে সবুজ যেগুলো দেখছিস, এই সবুজগুলো হচ্ছে গিয়ে কি, এই সবুজগুলো হচ্ছে কি অ্যালাইজ পাওয়ার, ঠিক আছে, মিত্র শক্তি। আর এই যে হলুদ যেগুলো দেখছিস, এই যে জাপান এখানে রয়েছে, জাপান এখানে জার্মান, ঠিক আছে, এগুলো গ্রিস, এগুলো হচ্ছে গিয়ে সব কি, এগুলো অ্যাক্সিস পাওয়ার, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ক্লিয়ার? এগুলো সব কিন্তু এই অস্ট্রেলিয়া কেন? কেননা এখানে কি ছিল? উপনিবেশ ছিল, ব্রিটিশদের উপনিবেশ ছিল। ব্রাজিল ব্রিটিশদের উপনিবেশ ছিল, উপনিবেশ ছিল। এই কারণে এরাও হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে এন্ট্রি নিয়ে এসেছে। ক্লিয়ার? এই যে 1943 সুভাষ চন্দ্র বোস গিয়ে কোথায়? জাপানে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। এই যে সাবমেরিনের ছবি, এটা জাপানে গিয়ে পৌঁছেছে, সেটা হচ্ছে গিয়ে ছবি। আর এখানে জাপানিজ হচ্ছে কি ওদের নেভাল, ঠিক আছে, অফিসারদের সাথে নেতাজি হচ্ছে একটা ছবি, ঠিক আছে, নেতাজি, বুঝা গেছে? এবার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে।
এবার যদি দেখি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ, এই যে জাপানের যে ইন্টেলিজেন্স অফিসার ছিল, অ্যাকচুয়ালি এরা দেখছে কি, এরা তখন এই জাপানের সাথে তো হচ্ছে গিয়ে তোর ব্রিটেনদের তো বিভিন্ন জায়গায় যুদ্ধ ঝামেলা হচ্ছে। এবার সেইখানে যেখানেই ওরা জয়লাভ করছে সেখান থেকে কি এরকম প্রচুর ক্যাদিদের ওরা হচ্ছে গিয়ে বন্দি করছে। এবার এই যে বন্দি ক্যাদিরা রয়েছে, এদের কিন্তু নিয়ে আরেকটা সমস্যা, যে এদের যদি বন্দি করে রাখতে হয় তাহলে এদের পেছনে একটা হচ্ছে গিয়ে বেশ খরচা রয়েছে, এদের জায়গা দিতে হবে, এদের খাবার দিতে হবে, ঠিক আছে, এইসবের সমস্যা রয়েছে। কিন্তু এদের দিয়ে কোনো কাজ নেই। তো এদের যদি আমাদেরই সৈন্য হিসাবে যদি কাজে লাগানো যায় তাহলে সেটা একটা আবার প্লাস পয়েন্ট। তখন জাপান এই চিন্তা ভাবনাটা করলো যে সেই সময় যেমন রাসবিহারী বোস বল বা কিছু এরকম অনেকেই রয়েছে, রাসবিহারী বোস সেই সময় কি হয়েছে যে ওই যে হার্ডিংস বোমা মামলা যেটা ছিল, ঠিক আছে, সেই হার্ডিংস বোমা মামলাতে তখন হচ্ছে কি ওর ফাঁসি হচ্ছে কি হয়ে গেছে, এরকম ঘোষণা হয়ে গেছে। তো ও তখন দেশ ত্যাগ করে জাপানে গিয়ে বসবাস শুরু করেছে, জাপানে চলে গেছে, জাপানে পালিয়ে গেছিল, ওখানেই সে ছিল, ওখানেই বিয়ে টিয়ে করেছিল, ওখানেই সংসার নিয়েছিল। কিন্তু তবুও তার মধ্যে কিন্তু একটা দেশাত্মবোধ চেতনা কিন্তু ছিল তার মধ্যে। তো কি হলো যে ও ওইখানে গিয়ে টুকটাক সমিতি এসব করে বেড়াতো, ঠিক আছে। প্লাস হচ্ছে কি আরেকজন যে মেন ছিল সে হচ্ছে কি মোহন সিং। এই মোহন সিং কে ছিল, যে ব্রিটিশদের অধীনে যেসব সৈন্যবাহিনী ছিল তাদেরই একজন ক্যাপ্টেন ছিল, তাদের মধ্যে একজন ক্যাপ্টেন র্যাঙ্কে ছিল হচ্ছে গিয়ে এই মোহন সিং। এই মোহন সিংকে এদেরকে গিয়ে বললো, দেখো তোমরাও তো হচ্ছে গিয়ে ব্রিটিশদের হয়ে লড়েছো, ঠিক আছে, তা তোমরা এক কাজ করো যে তোমরা এখন আমার হয়ে লড়াই করো, আমার হয়ে ব্রিটিশদের বিরুদ্ধেই লড়ো, ঠিক আছে, এটা তো তোমাদেরও ভালো, তোমাদেরও তো দেশে হচ্ছে গিয়ে ব্রিটিশরা এরকম ক্যাপচার করে রেখেছে, তোমাদেরই তো ভালো হবে। তো তখন এরাও দেখলো যে হ্যাঁ এটা তো ঠিক কথা, এটা একটা ভালো আইডিয়া। তখন কি করলো এই মোহন সিং, এই যত যুদ্ধবন্দী ক্যাদি রয়েছে যেমন এখানে জাপানের মধ্যে কি করেছে, জাপানের মধ্যে হচ্ছে গিয়ে সিঙ্গাপুর এইসব জায়গাগুলো দখল করে নিয়েছে, ওখানে আশপাশের যেসব ব্রিটিশের দখলের জায়গা রয়েছে সেগুলো সব ওরা দখল করে নিয়েছে। সেই সময় জাপানের পাওয়ার খুব, হ্যাঁ, কারণ অলরেডি এর আগে আমেরিকার মতো দেশকে সেখানে নাজেহাল করে দিয়েছে। তো সেইখানে ওই সিঙ্গাপুর যখন দখল করে সেখান থেকে প্রচুর হচ্ছে কি এরকম ভারতীয় সোলজার ছিল। এবার এদেরকে নিয়ে এই প্রায় 45,000 সৈন্যকে নিয়ে এই মোহন সিং শুরু কি করলো, তখন তৈরি করলো কি আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথমবারের জন্য তৈরি করলো। কবে? 1941, ঠিক আছে, 1941। তাহলে এইটা কিন্তু একটা হচ্ছে কি পরীক্ষা এরকম দেয় যে প্রথম কথা যদি দেয় আইএনএ কে তৈরি করেছে, সব থেকে সঠিক উত্তর হবে মোহন সিং। মোহন সিং যদি না থাকে রাসবিহারী বসু, রাসবিহারী বসু যদি না থাকে সুভাষচন্দ্র বোস, যদি সুভাষচন্দ্র বোস রাসবিহারী বসু দুজন থাকে রাসবিহারী বসু, ঠিক আছে। কখনো পরীক্ষা এরকম এসেছে যে মোহন সিং ছিল প্লাস হচ্ছে গিয়ে রাসবিহারী দাস ছিল, ঠিক আছে, রাসবিহারী বোস, এই দুজন ছিল। আবার অপশন সিতে দিয়ে দিয়েছিল বোধ, তাহলে আনসার কিন্তু বোধ হয়ে যাবে, ঠিক আছে। ঘটনাটা একটু দেখো। তাহলে এই মোহন সিং 1941-এ জাপানিদের কথা তারা কি করলো, সেখানে একটা এরকম আর্মি গ্রুপ তৈরি করলো যেটার নাম দিল কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ, ঠিক আছে। এরপরে 41-এ যখন তৈরি হলো, 1942-এ সেটাকে আবার হচ্ছে গিয়ে ডিসব্যান্ড করে দেওয়া হলো। কেন? এই যে মোহন সিং ও দেখলো কি ব্যাপারটা, যে ব্রিটিশরা পুরো এই জাপানিজ ওরা হচ্ছে গিয়ে বলেছে যে এই যে আর্মি তৈরি করছো এটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হচ্ছে গিয়ে দেশের স্বাধীনতার কাজে লাগবে, কিন্তু দেখা গেছে যে সেই দিকে কোনো ইন্টারেস্ট ছিল না, জাপানিজদের সেদিকে কোনো ইন্টারেস্ট ছিল না। সেই ওরা কি করতো, যেখানে যেখানে ওদের সাথে ঝামেলা হচ্ছে, মানে ইউকের সাথে মানে ব্রিটিশদের সাথে ওদের যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে ওদের ভ্যানগার্ড হিসাবে পাঠাচ্ছে। ভ্যানগার্ডটা কি? ভ্যানগার্ড হচ্ছে কি একদম ফ্রন্টে থেকে যারা লড়াই করে,
তাদেরকে বলা হয় ভ্যানগার্ড, ঠিক আছে। আর তারাই সব থেকে বেশি মরে, একদম ফ্রন্টে হচ্ছে গিয়ে যারা থাকে তারাই গুলি খায়, তারাই বেশি মরছে। তা ওদের কাছে তো হচ্ছে কি এগুলোর কোনো ভালো নেই, ঠিক আছে। ওরা কি করছে, দেখছে যে হচ্ছে গিয়ে এরা রয়েছে, এরা তো আমাদের লোক না, ওদেরকেই হচ্ছে গিয়ে সামনে রাখে, ভ্যানগার্ড হিসাবে ওদেরকে ইউজ করছে। এবং সেখানে দেখতে দেখা যাচ্ছে যে প্রচুর এরকম রকম হচ্ছে, মারা যাচ্ছে এরকম। তো তখন কি করলো, তখন হচ্ছে গিয়ে মোহন সিং কিন্তু এই জিনিসটা যখন বুঝতে পারলো যে হচ্ছে গিয়ে এই ব্যাপার, তখন ও হচ্ছে গিয়ে অপোজ করলো যে না, এরকম ভাবে চলবে না, তুমি তো অন্য কথা বলেছিলে, এদেরকে নিয়েই করছো তুমি, এবার এদেরকে ভ্যানগার্ড হিসাবে আর কাজে নেওয়া যাবে না। এইটা বলাতে তখন জাপানিজরা কিন্তু আবার মোহন সিংকে কিন্তু অ্যারেস্ট করে ওকে টর্চার করে, এবং পরে হচ্ছে গিয়ে তাকে কিন্তু মেরেও ফেলে, ঠিক আছে। এইসব ঘটনা কিন্তু তখন কারো কানে কিছু কিন্তু যায়নি। তারা জাপানিজদের এরকম রেকর্ড করেছে, ওরা মানে প্রচন্ড নৃশংস অত্যাচারী কিন্তু, ঠিক আছে। ইভেন পরে যখন হচ্ছে গিয়ে একবার চায়নাও যখন আক্রমণ করেছিল চায়নাকে, সেই সময় কিন্তু ওখানে প্রচন্ড নৃশংস অত্যাচার করেছে, প্রচুর, বহু রেপ করেছে, মার্ডার করেছে, এরকম প্রচুর, ঠিক আছে। যাই তাই এটার পরে কি হয়েছিল, মোহন সিং হচ্ছে গিয়ে রিজাইন করেছে, রিজাইন করার পরে ওকে আবার অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার পরে ওকে মেরে ফেলেছে। এর মধ্যে কি হয়েছে, এই যে ডিসব্যান্ড করা হলো, এর মধ্যে 1943 এই সময় কি, এই সময় সুভাষচন্দ্র বোস জাপানে গিয়ে পৌঁছেছে। এবার সুভাষচন্দ্র বোস যেই জাপানে গিয়ে পৌঁছেছে, তখন জাপানিজরা আবার সুভাষ বসুকে হচ্ছে গিয়ে টার্গেট করলো, ঠিক আছে। বললো যে দেখো, এরকম অলরেডি তোমাদের জন্য একটা বাহিনী আমরা তৈরি করেছিলাম, সেটা ঠিকমতো মেনটেন করছে না, ঠিক আছে। সেরকম শক্ত পক্ত কাউকে আমরা পাচ্ছি না, নেতৃত্ব কাউকে পাচ্ছি না, তাহলে তুমি এসে গেছো, তোমাদের হচ্ছে গিয়ে তুমি তাহলে এটা হচ্ছে গিয়ে পুরো নাও, ঠিক আছে, দায়িত্ব নাও। তখন কি হলো যে এইটাতে তার আগে দেখাশোনা করছিল কে, রাসবিহারী বোস, ঠিক আছে। তার আগে সুভাষচন্দ্র বসু আসার আগে রাসবিহারী বোস টুকটাক দেখাশোনা করছিল। এছাড়া রাসবিহারী বোসের কি ছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ঠিক আছে, এই লিগটা হচ্ছে গিয়ে ছিল। রাসবিহারী বোস ছিল অ্যাকচুয়ালি ওদের যে ম্যানেজমেন্ট, এই সব সব জিনিসগুলো দেখতে আইএ, ঠিক আছে। কিন্তু মেন কমান্ডার কিন্তু ছিল মোহন সিং। মোহন সিং চলে যাওয়ার পরে মেন কমান্ডার চলে গেল, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এই সব দিকগুলো দেখছিল রাসবিহারী বোস, ঠিক আছে। এবার রাসবিহারী বোসেরও বয়স হয়েছে, তখন যেহেতু সুভাষচন্দ্র বোস সেখানে গিয়েছে, সুভাষচন্দ্র বোসকে আবার বোঝানো হলো, বলা হলো যে তুমি এটার দায়িত্ব নাও। তখন অক্টোবরে 1943-তে সিঙ্গাপুরে তখন একটা হচ্ছে গিয়ে অনুষ্ঠান করা হলো, এবং আনুষ্ঠানিকভাবে তখন সুভাষচন্দ্র বোসের উপরে দায়িত্বভার দেওয়া হয়, ঠিক আছে। এই যে হ্যান্ডেড ওভার করা হয়, রাসবিহারী বোস তখন সুভাষচন্দ্র বসুকে আইএনএ হ্যান্ড ওভার করে, ঠিক আছে। এবং সেইখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য বলেছিল, ডাক দিয়েছিল, দিল্লি চলো, ঠিক আছে। মানে মেইন টার্গেট আমাদের দিল্লি, ওই দিল্লি জয় করতে হবে, দিল্লি চলো, ঠিক আছে। তো এখানেই প্রথম হচ্ছে গিয়ে বলেছিল দিল্লি চলো। এটা কোথায় বলেছিল, সিঙ্গাপুর, ঠিক আছে। এবং সিঙ্গাপুরে এটা হচ্ছে গিয়ে হেডকোয়ার্টার করে সিঙ্গাপুরে। এবং সে তখন কিন্তু এগুলো হচ্ছে গিয়ে মানে মানে এই এলাকাতে, যে এলাকাতে হচ্ছে গিয়ে মানে এই গভর্নমেন্টটা তৈরি করছে, ঠিক আছে। প্রথম কথা তো এই গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছিল জাপান, জার্মান, টার্মান, এইসব যারা অপশক্তিতে যারা ছিল তারা স্বীকৃতি দিয়েছে এই সরকারকে। প্লাস এখানে তখন হচ্ছে গিয়ে এখন কারেন্সিও চালু করা হয়েছিল, ঠিক আছে, যেখানে হচ্ছে গিয়ে এরকম আজাদ হিন্দ লেখা ছিল, নেতাজি সুভাষচন্দ্রের ছবি ছিল, ঠিক আছে। এরকম কারেন্সিও চালু করা হয়, ঠিক আছে। বোস এখানে হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট হচ্ছে, ঠিক আছে। এই ইন্ডিপেন্ডেন্স লিগের, এই ইন্ডিপেন্ডেন্স লিগটা চালু করেছিল কি রাসবিহারী বোস, সেখানে প্রেসিডেন্ট এখন কে, সুভাষচন্দ্র বসু। প্লাস হচ্ছে গিয়ে সুপ্রিম কমান্ডার হচ্ছে গিয়ে কি, আইএনএ যেটা ছিল, সেই আইএনএ সুপ্রিম কমান্ডার এখন হয়ে গেল সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। এবং সে এখানে কিছু হচ্ছে গিয়ে ব্রিগেড তৈরি করেছিল, যেমন ফার্স্ট হচ্ছে গিয়ে সুভাষ ব্রিগেড। এই সুভাষ ব্রিগেড সে নিজে থেকে করেনি, তার যা অনুগামীরা ছিল তাদের ইচ্ছা অনুযায়ী এখানে একটা ব্রিগেডের নাম দিয়েছিল সুভাষ ব্রিগেড। এছাড়া হচ্ছে গিয়ে কি, গান্ধী ব্রিগেড ছিল, নেহেরু ব্রিগেড, তারপর লক্ষ্মী ব্রিগেড। এছাড়া আর একটা ছিল কি, নাম কি, আবুল কালাম আজাদ।
মৌলানা আবুল কালাম আজাদ ব্রিগেড, ঠিক আছে। এই লক্ষ্মী ব্রিগেডের হেডে কে ছিল? কে ছিল হেড? ব্রিগেডের হেড কে ছিল? লক্ষ্মী স্বামীনাথন। এই যে এর কিন্তু পেশায় একজন ছিল ডক্টর, ঠিক আছে। সুভাষচন্দ্র বোস যখন একে বলেছিল যে তুমি ওই যে ব্রিগেডে যোগদান করো, বলে যে আমি তো একজন ডক্টর, আমি কি করবো, ঠিক আছে, তো এগুলো তো হচ্ছে কি যারা যখন তখন হবে সেটার জন্য তো ডাক্তারের দরকার, আমি সেগুলো আমি পুরো জিনিসটা আমি সেটা তদারকি করছি, ঠিক আছে, সেটাকে আমি দেখি। তখন সুভাষচন্দ্র বোস বলেছিল কি যে আমার নাইটেঙ্গেল চাই, যেমন ফ্লোরেন্স নাইটেঙ্গেল আমরা বলেছি না, হ্যাঁ, লেডি উইথ দ্য ল্যাম্প, ঠিক আছে, লেডি উইথ দ্য ল্যাম্প, তো বলছে যে সেরকম চাই আমার, সেটার পাশাপাশি আমি এরকম ঝাঁসির রানী চাই যে হচ্ছে গিয়ে লড়াই করবে, ঠিক আছে। তো এর নাম ছিল কি লক্ষ্মী ব্রিগেড, এই লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে, লক্ষ্মী স্বামীনাথন। লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে। তাহলে এটা কার নাম অনুযায়ী হয়েছিল? না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম অনুযায়ী কিন্তু হয়েছিল লক্ষ্মী ব্রিগেড, এটা কিন্তু এর নাম অনুযায়ী হয়নি, বুঝে গেল? এর নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে, এর ছিল এর হেড, কিন্তু এর নাম অনুযায়ী হয়নি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার নাম অনুযায়ী হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা WBCS এ দিয়েছে কোশ্চেন, ক্লিয়ার? এই পাঁচটা ব্রিগেড তখন হচ্ছে কি তৈরি হয়েছিল। এই লক্ষ্মী স্বামীনাথন 2002-তে যখন প্রেসিডেন্ট ইলেকশন হয়, প্রেসিডেন্ট সেবার কে হয়েছিল, সিলেক্ট কে হয়েছিল? APJ আব্দুল কালাম। সেই তার সাথে কিন্তু কম্পিটিটর ছিল এই লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে। লক্ষ্মী স্বামীনাথন পরের নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন সাইগাল, কারণ এই হচ্ছে গিয়ে এর মধ্যেই একজন ছিল প্রেম সাহেগাল বলে একজন ছিলেন, ঠিক আছে, পরে আমরা আসবো পড়বো প্রেম সাহেগাল বলে, তার সাথেই এর বিয়ে হয়েছিল। আইএনএ ট্রায়ালে গিয়ে আমরা পড়বো, যাই হোক। তো 2002 কিন্তু APJ আব্দুল কালামের সাথে কিন্তু ছিল কম্পিউটার করেছিল, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে কি? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটেল অফ কোহিমা আর ইম্ফল, এই যে অলরেডি কি করেছে, এইদিকে হচ্ছে কি এখানটা হচ্ছে কি বার্মা, ঠিক আছে, এদিকে হচ্ছে কি জাপান ছিল, জাপানরা এদিকে আস্তে আস্তে কি করছে, এই বার্মাও তো ছিল ইংরেজদের অধীনে, এই প্রথমে বার্মা এইটা দখল করলো, এই দখল করার পরে গিয়ে উপস্থিত হলো এই যে কোহিমা ইম্ফল এই বর্ডার এরিয়া, ঠিক আছে। এখানে তখন হচ্ছে গিয়ে লড়াই শুরু হলো, এটা কিন্তু বহুদিন ব্যাপী হয়েছিল, কঠিন যুদ্ধ হয়েছিল একদম, ঠিক আছে, একদম। এখানে মেন নেতৃত্বে ছিল হচ্ছে গিয়ে আইএন, ঠিক আছে, আইএনের যে সমস্ত ব্রিগেড কিন্তু এখানে গিয়েছিল, একদম সামনাসামনি লড়াই হয়েছে, এবং পরেও যারা লড়াই করছে ব্রিটিশদের পক্ষ থেকে তারাও কিন্তু সব ছিল ভারতীয়, ঠিক আছে। এরপর 1944 প্রথম দিকে তো প্রচন্ড ভাবে হচ্ছে গিয়ে সাপোর্ট পেয়েছে, অ্যাকচুয়ালি মোটামুটি ভালো সাপোর্ট পেয়েছে জাপান সরকারের কাছ থেকে, তো জাপান সরকার আশ্বস্ত করেছিল সমস্ত রকম ই করবে। এই সময় কি হয়েছে, 1944-এ প্রথমবারের জন্য ট্রাই কালার মানে হচ্ছে গিয়ে পতাকা, ঠিক আছে, তিরঙ্গা যে পতাকা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই মণিপুর দখলের পরে, আইএনসি এই মণিপুর দখলের পরে ময়রাং, এই ময়রাংকে হচ্ছে গিয়ে প্রথম এই তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিল। তাই এটা কিন্তু পরীক্ষায় দেয় যে প্রথম কবে কে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিল, কোথায় করেছিল, ময়রাঙ্গে করেছিল।
1919 জওহরলাল নেহরু যখন করেছিলেন তিরঙ্গা ছিল সেটা না, এই যে কে করছে আইএন এর দ্বারা প্রথম হচ্ছে গিয়ে কোথায় করেছিল, মণিপুর, ঠিক আছে, ময়রাঙে মণিপুরে। এখানে পতাকা গেরুয়া, সাদা, সবুজ, আর মাঝখানে কি ছিল, মাঝখানে সাইকেলের চাকা ছিল। সাইকেলের চাকা চেনের চাকা সুতো কাটার চরকা, ঠিক আছে। এখানে প্রথমে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 44 প্রথমবার যখন এরপরে ব্রডকাস্টিং যখন সিঙ্গাপুর হেডকোয়ার্টার ছিল ওদের, আজাদিন বাইরির হেডকোয়ার্টার, এবং এই সিঙ্গাপুর থেকেই ও কি প্রথমবার ব্রডকাস্টিং করলো, এবং সেখান থেকেই মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য সুভাষচন্দ্র বোস বলেছিল ফাদার অফ দ্য নেশন, ঠিক আছে। সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীজির উদ্দেশ্যে কি বলেছিল, কি ফাদার অফ দ্য নেশন। এই সময় দেশের পরিস্থিতি অলরেডি সেখানে মহাত্মা গান্ধী, কুইট ইন্ডিয়া মুভমেন্ট এগুলো শুরু হয়ে গেছে ওখানে, ক্লিয়ার। আন্দামান দ্বীপে এখানে কি হলো, প্রথম কথা তো হচ্ছে কি আন্দামান এই জায়গাগুলো দখল করা শুরু করলো। এই ব্রিটিশদের যে হচ্ছে কি ওদিকে জায়গাগুলো ছিল, এগুলো কি, এগুলো তুলনামূলক দুর্বল জায়গা ছিল, ঠিক আছে। এইগুলো নিয়ে তো ব্রিটিশদের অত বেশি মাথা ব্যথা ছিল না। এইসব জায়গাগুলো কিসের জন্য রেখেছিল, এইসব জায়গাগুলো রেখেছিল মেনলি কিসের জন্য, পানিশমেন্টের জন্য। এই আন্দামান এটাকে তখন কি বলা হতো, কালাপানি বলা হতো, ঠিক আছে। কালাপানিতে পাঠানো পানিশমেন্টের জন্য, জেল, ঠিক আছে। জেল দেখবি একটা ওয়েব সিরিজও আছে কালাপানি বলে, তাই না। তো এই কালাপানি ওই সব জায়গায় পানিশমেন্টের জন্য পাঠাতো, তো খুব একটা ওইসবের ভ্যালু ছিল না ওখানে, খুব একটা বেশি কিছু ছিল না। তাই এইগুলো দুর্বল জায়গা ছিল, এইগুলোকে হচ্ছে কি অ্যাটাক করেছে, এইগুলোকে জয় করেছে। যেমন এখানে হচ্ছে কি নাম দিয়েছিল কি, শহীদ আর স্বরাজ, তাই না। এই যে এখানে এই যে আন্দামানের নাম কি আছে, শহীদ দ্বীপ, আর এদিকে নিকোবরের নাম হচ্ছে গিয়ে স্বরাজ দ্বীপ, ঠিক আছে। এবার এখানেও যে ঘটনা হয়েছে যে ওদের যে নেভাল যেটা হচ্ছে গিয়ে মেনলি যেটা স্ট্রং পয়েন্ট ছিল জাপানের, ঠিক আছে, নেভাল বেস যেটা এটা ছিল, সেই নৌবাহিনীকে কিন্তু ওদেরই কন্ট্রোলে রেখেছিল, জাপান নিজের কন্ট্রোলেই রেখেছিল, ঠিক আছে। এবং কি এই যে যখন এখানে প্রভিশনাল গভর্নমেন্ট, তো এই আন্দামান নিকোবরে যখন হচ্ছে কি ওখানে এস্টাবলিশ করা হলো, সেই সময় কি হলো, যেমন এখানে লেফটেন্যান্ট জেনারেল কাকে করা হলো, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এই লোকাল থাকবে, ঠিক আছে। একে লেফটেন্যান্ট জেনারেল করা হলো। এরপরে হচ্ছে কি যে শহীদ স্বরাজ সম্পর্কে তো বললাম, এখানে একটা ছোট পয়েন্টে যেমন দিয়ে দিয়েছি, বর্তমানে কি হয়েছে তোদের যেমন জিওগ্রাফি ক্লাসেও বলেছিলাম, যে এই যে হ্যাভলক আইল্যান্ড যেটা রয়েছে আন্দামানের নিকোবরের এখানে আন্দামানে যে হ্যাভলক আইল্যান্ড রয়েছে, সেটার বর্তমানে নাম করা হয়েছে স্বরাজ দ্বীপ, ঠিক আছে। আর এদিকে নেল আইল্যান্ড যেটা রয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে কি শহীদ দ্বীপ, ঠিক আছে। এটা কিন্তু স্টাফ সিলেকশনের পরীক্ষায় এসেছে, কি হলো ইম্পর্টেন্ট, ওটা কি আছে। এই জাপানিজ নেভি যেটা ছিল, সেগুলো জাপানের কন্ট্রোলেই ছিল। এবং এই যে আন্দামান নিকোবর যখন ওরা জায়গাগুলো দখল করলো, দখল করে কিন্তু সেখানে ওরা প্রচন্ডভাবে কিন্তু অত্যাচার করেছে ওখানে, ঠিক আছে। এবং সুভাষচন্দ্র বসু কিন্তু এইসব ব্যাপারে কিন্তু অতটা অবগত ছিল না, এইসব জিনিস এইসব কিন্তু নলেজ কিন্তু সুভাষচন্দ্র বসুর কাছে ছিল না। এবার এখানে একজন ছিল যেমন দেওয়ান সিং, ডক্টর দেওয়ান সিং, এ হচ্ছে গিয়ে লিডার ছিল, ইন্ডিপেন্ডেন্স লিগের লিডার ছিল। এ যখন এইগুলো সব কিছু জানতে পারার পরে কিন্তু সে দেখলো যে সুভাষচন্দ্র বসুকে বলার চেষ্টা করেছিল, কিন্তু সুভাষচন্দ্র বসুকে বললেও সে অতটা কিছু সেরকম পদক্ষেপ নিতে পারেনি,
ঠিক আছে। তো তারপর কি কেউ সে টর্চার করা হয়, মারা যায় দেওয়ানসি 1944-এর যদি কথা বলি। এরপরে সুভাষচন্দ্র বসু এইসব কথা শুনে কিন্তু একবার নিজেও ভিজিট করেছে। কিন্তু যখন সে নিজে ভিজিট করছে তখন কি হচ্ছে, যখন ভিজিটারে আসে অফিসাররা আছে তখন কি করে, সবকিছু তো দামা চাপা পড়ে যায় না, সবকিছু যেগুলো ভালো আছে সেগুলোই দেখানো হয়। তো সেম কেস এরকম হয়েছে। তো এখানে যেমন হচ্ছে গিয়ে লেফটেন্যান্ট যে ছিল, কর্নেল যে ছিল, সে হচ্ছে কি আবার রেজিগনেশন দিয়ে দেখলো যে সুভাষচন্দ্র বসুকে বলেও কিছু হচ্ছে না, তো সে আবার রেজিগনেশন দিয়ে বেঙ্গুরে যে হেডকোয়ার্টার ছিল সেখানে চলে যায়। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই যে জাপান রয়েছে, এই সব জায়গাগুলো যে সব দেখছি সেগুলো আগের স্লাইডটা দেখো। কি কোনটা বল? হ্যাভলক হ্যাভলক আর নীল। হ্যাভলক হচ্ছে কি স্বরাজ। এই জাপান তখন কি করলো, আস্তে আস্তে এর পাশের যে জায়গাগুলো রয়েছে এই সব দ্বীপগুলোকে কিন্তু ও দখল করা শুরু করেছিল। ঠিক আছে, এইগুলো এরপরে কি হয়েছে, এরপরের ঘটনা যে আমেরিকা এর মধ্যে কি করেছে, যে এই যে আমেরিকার যে হাওয়াই দ্বীপ ছিল এখান থেকে জাপান এগুলো দূরত্ব অনেকটা বেশি দূরত্ব। তো তখন ওরা কি করলো, ওরা এখান থেকে এখানের কিছু আইল্যান্ড গুলোতে এগুলো দখল করার চেষ্টা করলো। এবার এইগুলো দখল করে এই সব বিভিন্ন জায়গা থেকে তখন ওরা হচ্ছে গিয়ে বোম্বিং শুরু করলো জাপানের উপর। জাপানের বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে বোম্বিং শুরু করলো ওরা। ঠিক আছে, তার আগে এখানের কিছু দ্বীপগুলোকে ওরা দখল করে নিল, কেননা এখান থেকে সেই সময় এয়ারক্রাফট নিয়ে যাওয়া হচ্ছে গিয়ে যেত, কিন্তু ওখান থেকে ফেরা যেত না। ঠিক আছে, এতটা এফিসিয়েন্ট ছিল না। তার জন্য কি করলো, ওরা এখান থেকে এসে এখানে আস্তানা বেরোলো, এখান থেকে কিছু জায়গা হচ্ছে গিয়ে দখল করে তারপর এখান থেকে বোম্বিং শুরু করলো। এই যখন বোম্বিং করা শুরু করলো আমেরিকা, তখন হচ্ছে গিয়ে কিন্তু জাপান আবার নাজেহাল অবস্থা। ঠিক আছে, তখন কিন্তু 43 এটা 44-এর দিকে, ঠিক আছে, 43 থেকে 44-এর দিকে ওই যে পার্ল হারবার অ্যাটাক করলো, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। ঠিক আছে, অলরেডি সেদিকে কিন্তু হচ্ছে গিয়ে ট্রায়াল শুরু হয়ে গেছে, অ্যাটম বোমের কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছে। আর তাহলে একদিকে তো হচ্ছে কি এই সময় পরিস্থিতি ভাব যে জাপান হেল্প করছে, তোর আইএনএ কে হেল্প করছে, আইএনএ দিক থেকে যাচ্ছে, এদিক থেকে বার্মা হয়ে হচ্ছে কোথায় গিয়েছে, এই ইম্ফল এখানে বর্ডারের ওখানে কোহিমা ইম্ফল বর্ডারের ওখানে যুদ্ধ হচ্ছে, ওখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। মেইন টার্গেট তো দিল্লি। ঠিক আছে, এখান থেকে ঢুকে দিল্লির দিকে যাবে। ওরা তো নৌপথেও যেতে পারতো, কিন্তু এই পথে যায়নি কেন, কারণ নৌপথে গেলে এখানে হচ্ছে গিয়ে কি ব্রিটেনের পুরো একদম পাহারাদার রয়েছে সবাই, তো সেখানে হচ্ছে গিয়ে পারবে না। তো তার জন্য ওরা যেহেতু এটা পার্বত্য অঞ্চল, তাই এটাকে টার্গেট করেছিল যে এখান থেকে এন্ট্রি নেওয়াটা সুবিধা হবে, কম ঝুঁকিপূর্ণ হবে। তা জাপান এদের সাথে এখানে হেল্প করছে, আমেরিকা এখান থেকে এসে বোম্বিং শুরু করে দিয়েছে। তখন জাপান আর এদেরকে হচ্ছে গিয়ে রিসোর্সেস দিতে পারছে না, ফুড থেকে শুরু করে এসব কোনো কিছু আর সাপ্লাই দিতে পারছে না। তখন জাপান তো এদিকে নাজেহাল, তখন জাপান আবার এদিকে সামলাতে যাচ্ছে। তখন যে এদিকে সামলাতে যাচ্ছে ওদিকে কি ওদেরকে কোনো কিছু সাপ্লাই হচ্ছে না, তো ওরাও তখন ওখানে বিপদে পড়ে গেছে, ওদের কাছে খাবার নেই, দাবার নেই, কোনো কিছু নেই, ওখানে বিপদে পড়ে গেছে। নেতাজি বলছে ঠিক আছে তাহলে ব্যাক করতে হবে, কিন্তু সেখানে ওরাও বলছে যে না আমরা ব্যাক করবো না। ঠিক আছে, এরকম একটা বাজে কন্ডিশন সেই সময়। এই যে এখানে রয়েছে দেখ, এই সময় ইউএস হচ্ছে গিয়ে এরিয়াল বম্বিং শুরু করে দিয়েছে। ঠিক আছে, জাপান হচ্ছে গিয়ে নাজেহাল অবস্থা করে দিয়েছে জাপানে। এবার জাপান তখন হচ্ছে গিয়ে ফুড সাপ্লাই এগুলো সব বন্ধ করে দিয়েছে আইএনএ। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো এখানে রয়েছে। এই যে ইম্ফল ব্যাটেল, কোহিমা ব্যাটেল, এখানে বহু হচ্ছে গিয়ে আইএনএ ট্রুপ রয়েছে যারা ওখানে ধরা পড়ে গেছে। ঠিক আছে, তো ওখানে ওই পার্বত্য অঞ্চল, ওখানে নদী নালা যখন প্রচুর রয়েছে, যখন ওরা যুদ্ধ করছে তখন ব্রিটিশরা কি করেছে, নদী পার হওয়ার সময় প্রথমে নিজেরা যায়, প্রথমে নৌকোতে করে এরকম পুতুল বসিয়ে ছেড়ে দিয়েছে ব্রিটিশরা রাতের বেলা। এবার এপাশে যে আইএনএ রয়েছে ওরা ভাবছে যে ব্রিটিশরা অ্যাটাক করতে আসছে, ওরা সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কয়েকটা গুলি চালিয়েছে, গুলি চালিয়ে বন্ধ করে দিয়েছে, আর এখান থেকে তোপ মোপ সব চালানো শুরু করেছে।
পরে গিয়ে হচ্ছে গিয়ে দেখছে যে ওরা তো পুতুল পাঠিয়েছে। এবার এই পাঠানোতে কি হয়েছে, অলরেডি ওদের জায়গাটা সম্পর্কে ব্রিটিশরা বুঝে গেছে যে কোন জায়গায় ওরা রয়েছে, ঠিক আছে, প্লাস ওদের যে হচ্ছে গিয়ে রসদ সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন ব্রিটিশরা আবার কি করলো, প্লেন নিয়ে ওদেরকে পুরো অ্যাটাক করলো, ঠিক আছে, মানে নাজেহাল অবস্থা তখন করে দিয়েছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে সব থেকে বড় ঘটনা হলো যে 6 অগস্ট আর 9 অগস্ট 1945 কি হলো, হিরোশিমা আর নাগাসাকিতে ভূমিকম্প, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে কতটা ভয়ঙ্কর ছিল, যেমন এগুলো তো আগে বহুবার বলেছে যে হচ্ছে গিয়ে লিটল বয় আর হচ্ছে গিয়ে ফ্যাট ম্যান। হিরোশিমাতে ফেলেছিল লিটল বয় আর নাগাসাকিতে হচ্ছে গিয়ে ফ্যাট ম্যান, ঠিক আছে। তুই ভাব পপুলেশন কত ছিল, 3,50,000, তার মধ্যে 1,40,000 মারা গেছে, ঠিক আছে, 1,40,000 মারা গেছে। ইনজিওর্ড হয়েছে 78,000, মানে বাকি থাকছে কোথায়, ঠিক আছে। খুব খুব সাংঘাতিক অবস্থা হয়েছে, ঠিক আছে। এগুলো সম্পর্কে এগুলো আমি আগে হচ্ছে কি বলেছি, এগুলো টুকটাক ইনফরমেশন গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যাটম বোমটা কোনটা ইউজ করা হয়েছে, যেমন ইউরেনিয়াম, এই যে ইউরেনিয়াম 235 এটা বলেছিলাম, কিন্তু প্রথম যখন ট্রায়াল হয়েছিল তখন পোলোনিয়াম দিয়ে ট্রায়াল করেছিল, ঠিক আছে। এই যে ট্রিনিটিতে আমি বলেছিলাম, ট্রিনিটি মেক্সিকো, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে এই যে প্লুটোনিয়াম 239 এটা নিয়ে হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় পদার্থ, এগুলো নিয়ে এইগুলো বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, এগুলোকেও একবার দেখে নিবি। তাহলে 15 অগস্টে এই যে 15 অগস্ট 1945, ঠিক আছে, এটা মনে পড়ে? এটা আমি বলেছিলাম আমাদের দেশের স্বাধীনতার সাথে হচ্ছে গিয়ে যুক্ত এই দিনটা। কেন আমাদের 15 তারিখে স্বাধীনতা হলো, এটা কবে, এটা হচ্ছে গিয়ে 15ই আগস্ট, তাই না, 1945। আর আমাদের হয়েছে কবে, 15ই আগস্ট 1947। তাহলে 15ই আগস্ট কেন, কারণ আমি বলেছি এই যে যুদ্ধ পরিস্থিতি, আমরা বললাম একের পর এক যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, তা সেই সময় হচ্ছে গিয়ে এই জাপান সারেন্ডার কবে করেছে, 15 অগস্ট, ঠিক আছে। এই 15 অগস্ট যখন সারেন্ডার করছে, তো আমাদের যখন মাউন্টব্যাটেন যখন আসে ভারতে, মাউন্টব্যাটেন কিন্তু একমাত্র যে কোথা থেকে, ইংল্যান্ড থেকে আসেনি, কোথা থেকে এসেছিল, বার্মা থেকে, ঠিক আছে, বার্মা থেকে। বার্মার ওখানে নেভাল চিফ ছিল, তো বার্মা থেকে। আর এদিকে ছিল ভিক্টোরিয়ার নাতি ছিল, ঠিক আছে, কুইন ভিক্টোরিয়া রয়েছে, তার নাতি কিন্তু ছিল। সে যখন আসে, সে কিন্তু যখন মানে এই যে বিলটা ইন্ডিপেন্ডেন্স বিল, যেটা ইন্ডিপেন্ডেন্স বিল ছিল, সেটা কবে, 4 জুলাই 1947, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তখন এই বিলটাকে তোলা হয়েছিল, এবং 16 জুলাই, ঠিক আছে, ওদের আপার হাউস লোয়ার হাউস রয়েছে, সেখানে সম্মতি পায়, এবং 18 জুলাই 1947 কিন্তু আমাদের স্বাধীনতা বিল পাস হয়, ঠিক আছে। এই স্বাধীনতা বিল পাস হওয়ার পরে তারপরে যে ভারতকে যে স্বাধীনতা দিতে হবে, সেইটা কিন্তু ঠিক করেছিল মাউন্টব্যাটেন আগে থেকে কিন্তু এই 15ই আগস্ট দিনটাকে ঠিক করে নিয়েছিল, যে 15ই আগস্টের দিনই হচ্ছে গিয়ে স্বাধীনতা দেবে। কেন দেব, কেননা এই 15 আগস্ট দিনটা একটা হচ্ছে গিয়ে ঐতিহাসিক দিন, কেননা এই দিনেই ব্রিটেনের কাছে কারা সমর্পণ করেছিল, জাপান তথা এশিয়া, তাই না, এটাই সমর্পণ করেছিল। তা ভারতের ইতিহাসেও যেন এই দিনটা হচ্ছে গিয়ে খোদিত থাকে, ওদের কাছেও যাতে পেইনফুল থাকে, যে দেখ এই দিনেই তোকে হারিয়েছিলাম, আবার এই দিনে ঠিক আছে যা ছেড়ে দিলাম, এরকম এই ব্যাপার। এই জন্য কিন্তু একটা মাইন্ডসেট করেই এসেছিল যে 15ই আগস্টে হচ্ছে কি স্বাধীনতা দেবো, ঠিক আছে। কিন্তু স্বাধীনতা আমাদের কখন হয়েছে, 15ই আগস্টে একদম মিডনাইটে 12টার সময়, তাই না। তো কি হয়েছিল সেই ঘটনা বলেছিলাম, যে ওই দিন যখন ঠিক করা হয়েছে, তখন কংগ্রেসের যারা প্রমুখ যারা রয়েছে তারা গিয়েছে, তারা জ্যোতিষীর কাছে গিয়েছে যে দিনটা কিরকম জানার জন্য। জ্যোতিষী বলছে খুব খারাপ, সাংঘাতিক দিন, এই দিনে যদি হচ্ছে কি হস্তান্তর হয় তাহলে হচ্ছে কি গেল, তাহলে সব সময় মার দাঙ্গা এইসব পুরো লেগে থাকবে, এই দিনে কোনোভাবেই নেবেন না। তা ওরা আবার হচ্ছে কি, ওরা তো তখন মাইন্ডসেটটা জানে না এটা, ওরা আবার মাউন্টব্যাটেনের কাছে গেল, গিয়ে বলছে যে না এই ডেটটা চেঞ্জ করে অন্য দিন করুন, বলছে না এই দিনেই আমি 15ই আগস্ট ঠিক আছে। তা ওরা আবার গিয়েছে, আবার গিয়ে মাউন্টব্যাটেনকে বলছে যে হচ্ছে কি এরকম, ওরা বলছে যে 15ই আগস্ট হবে না। তো জ্যোতিষীর কাছে গিয়েছে, জ্যোতিষী তখন বলছে, দেখে দেখে বললো যে ঠিক আছে, খারাপের মধ্যেও তো একটু ভালো বলে কিছু থাকে, তা বলছে খারাপের মধ্যে ভালো বলতে যে এই 14 অগস্ট
14th অগস্ট 11:47 থেকে শুরু করে 12:20 পর্যন্ত এই টাইমটা, ঠিক আছে? এই টাইমটা ওই খারাপের মধ্যে একটু ভালো টাইম। তা যদি হস্তান্তর করতেই হয় তাহলে যেন এই টাইমে করে। 14 তারিখ তো করবে না, 14 তারিখ তো পাকিস্তানের, ওই দিন হবে না। 15 তারিখেই করতে হবে, 15 তারিখ মানে 12টার পর। তো তখন মাউন্টব্যাটেনকে গিয়ে বললো যে ঠিক আছে তাহলে 15 তারিখ তাহলে 12টার পরে করতে হবে, 14 তারিখ 12টার পর। মাউন্টব্যাটেন বলছে ঠিক আছে, ওটা তো 15 তারিখই বলছে, ঠিক আছে। তো সেই সময় তার জন্য ওই 12টার সময় কিন্তু হস্তান্তর করা হয়, ঠিক আছে? আর সেই সময়ই জওহরলাল নেহরুর সেই বক্তৃতা কি ছিল? At the stroke of midnight, when the world is sleep, তাই তো? বিখ্যাত ভাষণ, ঠিক আছে? এই হচ্ছে কি স্বাধীনতার আমাদের ঘটনা। এরপরে এই যখন এরকম অবস্থা, তারপরের ঘটনা তো হচ্ছে কি কন্ট্রোভার্সি সেটা নিয়ে রয়েছে। দেখি 15ই আগস্ট যখন হচ্ছে গিয়ে সারেন্ডার করলো, এরপরে 18ই আগস্ট 1945 সুভাষচন্দ্র বোস কি করলো? তাইওয়ান থেকে কি ফার্দার টোকিওতে যাচ্ছে, এবং সেই সময়ই প্লেন ক্র্যাশে বলা হয় যে সে মারা যায়। পিডিএফ এ এটা হচ্ছে কি একটা লিংক রয়েছে, ঠিক আছে? এই লিংকটাতে ক্লিক করে পিডিএফ এ দেখবে ভিডিওটা। এই সময় ওই জাপানের হিরোশিমা নাগাসাকির ভিডিওটা রয়েছে, তৎকালীন পরিস্থিতি এবং কিভাবে কি প্ল্যানিং করা হয়েছে, ঠিক আছে? যেমন আগেও আমি পড়াবার সময় বলেছিলাম মেইন টার্গেট কিন্তু হিরোশিমা ছিল না, ঠিক আছে? সেটা মেঘ থাকার কারণে সেখান থেকে হিরোশিমা থেকে এই নাগাসাকিতে গিয়ে তারপরে ফেলেছে, ঠিক আছে? দ্বিতীয় যে টার্গেটটা ছিল এইগুলো এই ভিডিওতে ডিটেলসে আছে, ভিডিওটা দিয়ে দিয়েছি, দেখিস। আর একটু জিনিস এই এখানে পুরো হচ্ছে গিয়ে ধর ম্যাপটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে কোথা থেকে কোথায় গিয়েছিল। এইগুলো পিডিএফটা দেবো, ওটাতে পড়বে, ওটাতে ক্লিয়ার বুঝতে পারবি, ঠিক আছে? যে প্রথমে ব্যাংকক যায়, ব্যাংকক থেকে সাইগং, সাইগং থেকে দানামে যায়, তারপরে এখান থেকেই যাচ্ছিল তাইপেই। এই তাইপেইতে হচ্ছে কি যেতে গিয়ে বিমান দুর্ঘটনা, ঠিক আছে? এই যে সুভাষচন্দ্র বসু, এই যে রেড কালার যেটা রয়েছে, এই পজিশনে সুভাষচন্দ্র বোস বসেছিল, ঠিক আছে? ফুয়েল ট্যাঙ্কের একদম পাশে। এবার ফুয়েল ট্যাঙ্কটা কাছে ছিল বলে সুভাষচন্দ্র বসুর গাড়ি ওই পুরো পেট্রোল মেট্রোল সব লেগে গিয়েছিল। ওই জন্য এবার মেন গেট থেকে যখন বেরোতে গিয়েছে, ওই মেন গেটেই পুরো তো আগুন লাগা ছিল, ওখান থেকে যখন বেরোতে গিয়েছে সে পুরো হচ্ছে গিয়ে আগুনে ধরে যায় তার গায়ে, ঠিক আছে? 3rd ডিগ্রি বার্ন যেটাকে বলে, প্রচন্ড ভাবে হচ্ছে গিয়ে জ্বলে গিয়েছিল। এবং তার সাথে যে ছিল শাহনওয়াজ, ঠিক আছে? হচ্ছে গিয়ে আবার ফার্দার হসপিটালে নিয়ে গেছে, যা তথ্য অনুযায়ী আর কি, হসপিটালে নিয়ে গেছে এবং সেখানেই মারা যায়। তো এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, যেমন সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে ফার্দার একটু দিয়েছি ওই ট্রায়ালটা, যে তাদের যে শাস্তির জন্য যে ট্রায়ালটা হয়েছিল, হ্যাঁ, সেটা লালকেল্লাতে হয়েছিল। কোথায় হয়? দিল্লির লালকেল্লাতে আইএনএ ট্রায়াল হয়। এবং এদের হয়ে লড়েছিল কারা? জওহরলাল নেহেরু, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে কি শুক্র জানো, কি শুক্র, হ্যাঁ টাইটেলটা শুক্র, ধুলাবাই, ঠিক আছে? এরা সবাই হচ্ছে কি এদের হয়ে লড়েছিল। মেন অভিযুক্ত কারা ছিল? এই যে শাহনওয়াজ, তারপর হচ্ছে গিয়ে কর্নেল গুরবাক্স, তারপর এই যে এর কথা প্রেম সাহেগালের কথা বললাম, এই যে প্রেম সাহেগাল, ঠিক আছে? এই প্রেম সাহেগালের সাথেই বিয়ে হয়েছিল, ঠিক আছে? লক্ষ্মী স্বামীনাথনের বললাম, এর সাথেই বিয়ে হয়েছিল, ঠিক আছে? তা এদেরকে হচ্ছে গিয়ে মেইনলি অভিযুক্ত করা হয়, কেননা এরা কমান্ডার র্যাঙ্কে ছিল, বলেছে তোমরাই হচ্ছে গিয়ে মেন, তো তোমরাই অর্ডার দিয়েছো, তাই না? বাকি সৈন্যবাহিনীদের তো তোমরাই অর্ডার করেছো, তোমাদের অর্ডারেই তো ওরা সবকিছু করেছে, তা তোমরাই মেন অভিযুক্ত। কিন্তু সেই সময় এদেরকে নিয়ে আর বেশি শাস্তি দেয়নি, ঠিক আছে? বেশি শাস্তি দেয়নি, কেননা দেখছে অলরেডি সেই সময় ভারতকে স্বাধীনতাও দিতে হবে, বেকার এদেরকে এই করে তো লাভ নেই। কিন্তু এদের অভিযুক্ত করা হয়েছে, পরে এদের শাস্তি থেকে রেহাই করা হয়েছে, ঠিক আছে? এদেরকে নিয়ে একটা সিনেমাও হয়েছে, ঠিক আছে? সিনেমাটাও পাল্টে দেখিস, রাগ দেশ, ঠিক আছে? সিনেমাটা এই আইএনএ ট্রায়াল নিয়ে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছিস কোর্টে জওহরলাল নেহেরু, ঠিক আছে? এই যে শুক্রু, এরা সবাই রয়েছে। এরপরে এই যে ভ্যারিয়াস কমিটি রিপোর্ট, এই কমিটি রিপোর্ট মোটামুটি এগুলো জানিয়েছি। যেমন ফার্স্ট হচ্ছে কি যেটা কমিটি, যেটা ব্রিটিশ কমিটি ছিল,
ঠিক আছে, ব্রিটিশরা একটা কমিটি করেছিল, সেটা ফিগেস রিপোর্ট, ঠিক আছে, 1946 এগুলো ইয়ারগুলো দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিগেস রিপোর্ট অনুযায়ী ও বলেছিল যে তাইওয়ানেই মারা গেছে। পরবর্তীতে এই যে শাহনওয়াজকে আমরা দেখলাম না যে অভিযুক্তদের মধ্যে মেন একজন ছিল, সেই শাহনওয়াজ পরে হচ্ছে কি জাপানে ওইখানেই চলে গিয়েছিল, ওখানেই ছিল। তো শাহনওয়াজ কমিটি মানে ওকে হেড করেই একটা কমিটি তৈরি করা হয়েছিল, যার হেডে ছিল তা ওই শাহনওয়াজ কমিটি। ওরাও পরে হচ্ছে গিয়ে ফার্দার দেখে ওরাও বলছে যে হচ্ছে গিয়ে হ্যাঁ 45-এই মারা গিয়েছে, এবং নেতাজির যে হচ্ছে গিয়ে অস্থিভস্ম রয়েছে সেটা এই টোকিওতে একটা মন্দিরে এখানে রয়েছে, রেনকোজি বলে একটা টেম্পল রয়েছে, ওখানে রাখা আছে। পরবর্তীতে খোসলা কমিটি রয়েছে, খোসলা কমিটি, এগুলো সব ইয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ওয়ান ম্যান কমিটি ছিল। এও বলেছে যে এই প্লেন ক্র্যাশে হচ্ছে গিয়ে মারা গেছে 1945। এরপরে যেটা বিবাদ শুরু হয় সেটা হচ্ছে গিয়ে এই জাস্টিস মুখার্জি কমিশন, ঠিক আছে, মুখার্জি কমিশন 2005। এ হচ্ছে গিয়ে বলে যে এরকম ভাবে ঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যে নেতাজি মারা গিয়েছে, কেননা এরকম সঠিক কোনো প্রমাণ নেই। আর ওই যে অস্থিভস্মের কথা বলেছে সেটা ডিএনএ টেস্টের রিপোর্ট হচ্ছে গিয়ে মিলছে না, হয়ে গেছে। যদিও সুভাষচন্দ্রের ফ্যামিলি থেকে ওখানে বলা হয়েছিল যে ওই অস্থিভস্মটা রিটার্ন করার জন্য, কিন্তু ওরা রিটার্ন করেনি, ঠিক আছে। তা এই সব জায়গাগুলোতেই ডাউট হয়। তারপরে যেমন এই যে খোসলা কমিটি যেটা রয়েছে, খোসলা কমিটি না, খোসলা না, এই শাহনওয়াজ কমিটি যেটা রয়েছে, এখানে হচ্ছে গিয়ে সুভাষচন্দ্র বসুরই একজন হচ্ছে গিয়ে ভাই এই কমিটিতে ছিল, ঠিক আছে। প্রথমে 3 জন ছিল, কিন্তু ফাইনাল যখন রিপোর্ট আসে সেই ফাইনাল রিপোর্টে কিন্তু সেই সুভাষচন্দ্রের ভাই আবার সাইন করেন, ঠিক আছে। তো এইসব জায়গাগুলো নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে। পরে যখন এটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে তখন মানে আমাদের কিন্তু সরকার এটাকে মান্যতা দেয়, ঠিক আছে, রিজেক্ট করে দিয়েছে এটা। তা ফার্দার ইনভেস্টিগেশন এইসব আর কিছু এটা নিয়ে হয়নি। এবার এরপরে এখানে একটু দিয়েছি যে যেই কন্ট্রোভার্সি গুলো রয়েছে এর মধ্যে, যেমন কিছু জন আছে যারা বিশ্বাস করে যে ওখান থেকে নেতাজি সোভিয়েত ইউনিয়নে গিয়েছে এবং সোভিয়েত ইউনিয়নে ওখানে কি করেছে, ওকে ওখানে কোনো জেলের মধ্যে বন্দি করে রেখেছে, ওখান থেকে কোনো হেল্প তো পায়নি, জেলের মধ্যে বন্দি করে রেখেছে, ওকে টর্চার করা হয়েছে, ওখানে মারা গেছে, ঠিক আছে, এটা একটা তৈরি গিয়েছে। তারপরে যেমন রয়েছে আরেক জায়গায় এই যে লাল বাহাদুর শাস্ত্রী, বলা হয়েছে যে লাল বাহাদুর শাস্ত্রী যখন হচ্ছে গিয়ে মারা যায় সেখানেও নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রেজেন্ট ছিল। এছাড়া তার বহু প্রোগ্রামে বা অনেক জায়গাতেই তাকে নাকি দেখা গিয়েছে, যেমন এখানে এই যে এটাকে বলা হচ্ছে সুভাষচন্দ্র বসু, এখানে আবার মার্কিং করা ছিল, ওই পিডিএফটাতে ভালো দেখতে হবে, এখানটায় আসে, ঠিক আছে। তাই এরকম কিছু ঘটনা, কিন্তু সেগুলো সবই ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে ভিত্তিহীন। কিন্তু যেটা এর মধ্যে সব থেকে বেশি প্রচলন সেটা কি, এই গুমনামি বাবা, ঠিক আছে, এইটা এর মধ্যে সব থেকে, বা ভগবানজি, এই ভগবানজি একজন সাইন্ট ছিল ফাইজাবাদের, ঠিক আছে। তো একে নিয়ে যেটা রয়েছে যে এই যে ছবির সাথে বেশ কিছুটা মিল দেখা যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এ কিন্তু হচ্ছে গিয়ে সেই টিবি যে রোগ ছিল তার কিন্তু হচ্ছে গিয়ে প্রতিষেধক তৈরি করেছিল, ঠিক আছে। যেই টিবিতে হচ্ছে গিয়ে আক্রান্ত ছিল সেটারই কিন্তু হচ্ছে গিয়ে ভারতীয় জড়িবুটি এসব দিয়ে তার কিন্তু চিকিৎসা উপায় কিন্তু বের করেছিল, ঠিক আছে। বহু টিবি পেশেন্ট কিন্তু তার কাছে যেত এবং সেখান থেকে কিন্তু ঠিক হয়ে আসতো, বুঝলে। তা এইসব নিয়ে বহু কন্ট্রোভার্সি রয়েছে। আর এই বাবার কন্ট্রোভার্সি আসার পরে বহু জায়গা থেকে বহুজন এরকম বাবা দেখা দিয়েছে, যাদেরকে সবাই বলেছে ও বাবা এই নেতাজি, ঠিক আছে। অনেক বাবা নিজে বলছে যে না আমি নেতাজি না, বলছে আপনি নেতাজি, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি নেতাজি, ঠিক আছে। তা মোটামুটি আমাদের নেতাজিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক